ওয়েলকাম এভরি সিঙ্গেল ওয়ান অফ ইউ। সবাইকে স্বাগতম জানাই একটি নতুন ক্লাসের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন ইংলিশ গ্রামারের একটি ইম্পর্টেন্ট টপিক নেরেশন। এই নেরেশনের চ্যাপ্টারে ক্লাসের মধ্যে সবাইকে স্বাগতম জানাই। অনেকে বলেছেন স্যার নেরেশন আমাদের অনেক টাফ ফিল হয়, আমার ক্লাস 12-এর স্টুডেন্টস। তো আমি বলবো আপনাদেরকে আজকের পর থেকে নেরেশন আর টাফ মনে হবে না। বিলকুল যেভাবে ভয়েস চেঞ্জ আমরা করেছিলাম প্রিভিয়াস ক্লাসের মধ্যে, যেভাবে আমরা টেন্স কারেক্ট টেন্স পড়েছিলাম, সেম তেমনিভাবে আমরা আজকে নেরেশন কমপ্লিট করব, বুঝে শুনে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে আমাদের সবার প্রিয় বাংলা ভাষা মাতৃভাষায়। অনেকের টাফ ফিল হওয়ার কারণ হচ্ছে যে আমরা কি করি আমাদের স্কুলের মধ্যে বা কলেজের মধ্যে বলতে পারেন, অথবা যখন আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নেই, কোনো একজন টিচারের কাছে আমরা গাইডের জন্য যাই, তখন কি করা হয়, ডাইরেক্টলি নেরেশন করানো হয়। ডাইরেক্টলি যাওয়ার পর আপনাকে কি দেওয়া হলো যে নেরেশন হচ্ছে দুই প্রকার, ডাইরেক্ট স্পিচ হবে, ইনডাইরেক্ট স্পিচ হবে। এই বাক্যটি হচ্ছে ডাইরেক্ট, এই বাক্যটি হচ্ছে ইনডাইরেক্ট, আর এইভাবে ইনডাইরেক্টকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কনভার্ট করা হয়, কিন্তু কনসেপ্টটা দেওয়া হয় না। মেন হচ্ছে আমাদের কনসেপ্ট। তো আমার প্রতিটি ক্লাস হচ্ছে কনসেপচুয়াল ক্লাস হয়ে থাকে, অর্থাৎ মেইন থিম ক্লাসগুলো নিয়ে আমরা আলোচনা করি। তো প্রথমে আমরা আজকে ক্লাসের কনসেপ্ট নিয়ে আলোচনা করব, কনসেপ্ট ক্লিয়ার করব। তারপর আমরা নেরেশন ডাইরেক্ট ইনডাইরেক্ট আমরা কনভার্ট করব, ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে আমরা কনভার্ট করব। প্রথমত আমাদের জানা প্রয়োজন নেরেশন কী, কীভাবে হয়ে থাকে, এবং নেরেশনের মধ্যে আমাদের কী কী জানা প্রয়োজন তা আমাদের জানতে হবে, বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আজকের ক্লাসটি আমরা আরম্ভ করি, সাথে বুঝে শুনে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে আমরা অগ্রসর হব। দেখতে পাচ্ছেন প্রথম ফেজের মধ্যে নিয়ে এসেছি আপনাদের নেরেশন। আমাদের আজকের চ্যাপ্টার হচ্ছে, টপিক হচ্ছে নেরেশন। নেরেশনের আরেক নাম হচ্ছে রিপোর্টিং। নেরেশনকে আপনারা রিপোর্টিং বলতে পারেন, রিপোর্ট বলতে পারেন। তো নেরেশন আমাদের কেন প্রয়োজন, প্রথমে নেরেশন নিয়ে একটু আলোচনা করে নেই, তারপর আমরা একে একে অগ্রসর হব। দেখতে পাচ্ছেন আমাদের ক্লাস আরম্ভ হয়ে গিয়েছে। আমি যা কথা বলবো তা হচ্ছে আপনাদের জন্য কনসেপ্ট, তাই ভালো করে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। নেরেশন আমরা অন্য কোনো একজন ব্যক্তির কথাকে আমরা যখন ট্রান্সফার করে থাকি, অর্থাৎ আমরা অন্যের কাছে গিয়ে রিপোর্ট করে থাকি, আর অন্যজনের কাছে গিয়ে আমরা স্পিচ করে থাকি, বলে থাকি। তো এই জায়গার মধ্যে আমাদের দেয়ার আর টু টাইপস অফ রিপোর্টিং, দুই ধরনের রিপোর্ট হয়ে থাকে। বলবেন স্যার আমাদের তো ক্লাসের মধ্যে বলা হয়েছিল যে ডাইরেক্ট রিপোর্ট হচ্ছে যিনি কথা বলছেন ওনার কথা, আর ইনডাইরেক্ট হচ্ছে আমরা নিজের ভাষায় বলে দিই, তা হচ্ছে ইনডাইরেক্ট। তো আজকে বিলকুল কনসেপ্ট ক্লিয়ার হবে। অনেকের অনেক মিসকনসেপ্ট রয়েছে, এই মিসকনসেপ্টগুলো আজকে বিলকুল ক্লিয়ার হয়ে যাবে। তো একজন মানুষ মনে করেন একটি কথা বলেছিলেন, এই কথাটি আমরা আমাদের বাংলা ভাষা দিয়ে এক্সাম্পল দিই। মনে করেন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একটি বাক্য। তখন আমরা যদি কোনো একটি কোয়েশনের আনসারের মধ্যে অথবা কোনো একটি প্যারাগ্রাফের মধ্যে লিখতে যাব যে কি বলবো, যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন বা বলেছিলেন, দিয়ে আমরা কি বলি, ওই দিন কোটেশনের মধ্যে লিখে থাকি। ওই দিন কোটেশন বলে, কোটেশনের মধ্যে আমরা লিখে থাকি যে এই উক্তিটি উনি লিখেছেন। অর্থাৎ কোটেশন যখনই আসবে, কোটেশন কি এইভাবে কোটেশন হয়ে থাকে, এর মধ্যে আমরা লিখে থাকি, তাকে আমরা কি বলি, বাংলাতে উক্তি বলা হয়। আর আমরা ওই যে মধ্যের যে সেন্টেন্স তাকে বাংলাতে উক্তি বলি, আর আমরা যখন ইংলিশে বলি তখন তাকে কোট বলা হয়, কোট। আর কোট বা উক্তিকে কোটেশনের মধ্যে লেখা হয়, কোটেশন ইংলিশে বলা হয়। আর উক্তি যেহেতু যা মধ্যে লেখা হয় তাকে আমরা উদ্ধৃতি বলি বা অথবা কোটেশন চিহ্ন, এগুলি বলা হয়। তো আমি আপনাদেরকে বলবো, একজন মানুষের কথাকে যখন আমরা নিরেট করি, নেরেট করা মিন হচ্ছে বর্ণনা করা, নেরেট থেকে নেরেশন এসেছে। যখন বর্ণনা করি, রিপোর্ট করি, তখন কি করি, আমরা দুই ধরনের রিপোর্ট করতে পারি। এক ধরনের রিপোর্ট হচ্ছে যে ওনার কথাটি আমরা জায়গায় রেখে আমরা বললাম যে অমুক বলেছিলেন, হি সেড দ্যাট, আমি বললাম হি সেড বলে আমি কি বললাম, হি সেড দিয়ে আমি কোটেশন দিয়ে দিলাম, এবং কোটেশনের মধ্যে লিখলাম যে আই এম এ ফার্মার। এই জায়গার মধ্যে কিন্তু হি সেড আই এম এ ফার্মার, কোটেশনের মধ্যে যদি এই জায়গাটি আমরা লিখি তাহলে কি হবে, ডাইরেক্ট স্পিচ। অর্থাৎ আমরা বক্তা যিনি স্পিকার ছিলেন ওনার ডাইরেক্ট কথাতেই আমরা তুলে ধরছি। যখন আমরা ওনার কথার মিনিংকে জায়গায় রেখে,
ওনার কথার মিনিং অর্থাৎ অর্থকে জায়গায় রেখে আমার ভাষায় যখন কনভার্ট করে আমি নিজে বলবো, তখন তাকে আমরা ইনডাইরেক্ট স্পিচ বলে থাকি। তো আমরা রিপোর্টিং দুই ধরনের করে থাকি। এক ধরনের হচ্ছে ডাইরেক্ট বক্তার কথাটি নিয়ে আসি, আর দুই ধরনের হচ্ছে সেকেন্ড হচ্ছে কি, যে আমরা বক্তার কথার মিনিংকে জায়গায় রেখে আমার ভাষায় তা উপস্থাপন করি। যেমন আমি যদি বলি হি সেইড, উনি বলেছিলেন আই এম এ স্টুডেন্ট, অথবা আই এম এ ফার্মার, তিনি বলেছিলেন আমি একজন ফার্মার। তো আমি বলবো কি যে তিনি বলেছিলেন হি সেইড টু মি বলতে পারেন, অথবা হি সেইড দ্যাট যে হি ওয়াজ এ ফার্মার, তিনি একজন কি ছিলেন, কৃষক ছিলেন। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন কোটেশন থাকবে না। তো নর্মাল কনসেপ্ট হচ্ছে আমাদের যে নেরেশন রিপোর্টিং সেম কথা। নেরেশনের প্রয়োজন হচ্ছে আমাদের লাইফে অনেক সময় প্রয়োজন হয় অন্যের কথাকে আমরা উপস্থাপন আমাদের করতে হয়। যখন অন্য কোনো একজন বক্তা স্পিকারের কথা আমরা নিজে উপস্থাপন করতে যাই, তখন আমরা দুই ধরনের উপস্থাপন করি। ডাইরেক্টলি বক্তার কথা রেখে আমরা কি করি, উপস্থাপন করি, অথবা আমরা নিজের ভাষায় ওনার মিনিংকে জায়গায় রেখে, ওনার যে সেন্টেন্স রয়েছে এই সেন্টেন্সের মিনিংকে জায়গায় রেখে আমরা নিজের ভাষায় উপস্থাপন করে থাকি। এই হচ্ছে দুই ধরনের। যদি ডাইরেক্ট বক্তার কথা আমরা ডাইরেক্টলি উপস্থাপন করি কোটেশন দিয়ে, তাহলে হবে ডাইরেক্ট স্পিচ অথবা ডাইরেক্ট রিপোর্টিং, ডাইরেক্ট নেরেশন হবে। আর যদি আমরা নিজের ভাষায় কনভার্ট করে আমরা তা উপস্থাপন করি, তা হবে ইনডাইরেক্ট স্পিচ অথবা ইনডাইরেক্ট নেরেশন বলতে পারেন, অথবা ইনডাইরেক্ট রিপোর্টিং বলতে পারেন। এই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। তারপর হচ্ছে আমাদের এই যে নেরেশন, এই নেরেশন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে কনভার্ট করার ক্ষেত্রে, যখন আমরা ডাইরেক্ট নেরেশন থেকে ইনডাইরেক্টে কনভার্ট করতে যাব, তখন আমাদের কি করতে হবে, আমাদের 4 ধরনের ফর্মুলাস জানতে হবে, রুলস রয়েছে, 4 ধরনের পরিবর্তন রয়েছে। সাধারণত ডাইরেক্ট নেরেশন থেকে ইনডাইরেক্ট নেরেশনে যাওয়ার ক্ষেত্রে আমাদের 4 ধরনের রুলস রয়েছে, নিয়ম রয়েছে, যেগুলো পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনগুলো আমরা প্রথমে জানবো, অর্থাৎ বিলকুল আমরা কনসেপ্ট ক্লিয়ার করে নেব। যখন আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, বিলকুল বুঝে যাব, তখন দেখবেন নেরেশন বিলকুল পানির মতো হয়ে যাবে, বিলকুল জলের মতো হয়ে যাবে, বিলকুল আপনার জীবনে ডাউট আসবে না, জীবনে মনে ফিল হবে না যে নেরেশন হার্ড। আমি মনে করি যে নেরেশন বহুত ইন্টারেস্টেড একটি টপিক, কিন্তু তা উপস্থাপন যদি ইজিলি করা হয়, সুন্দর একটি ম্যানারে, অর্থাৎ একটি স্ট্র্যাটেজি প্যাটাগজি ইউজ করে যদি উপস্থাপন করা হয়, তাহলে প্রতিজন ছাত্র একেবারে ক্লাস 6 থেকে 5 থেকে নিয়ে 12 অবধি পর্যন্ত সবার মধ্যে ক্ষমতা রয়েছে, এবিলিটি রয়েছে যে নেরেশন বুঝতে পারবেন। আর শুধু বুঝতে পারবেন তা নয়, বুঝে শুনে আবার ইমপ্লিমেন্ট করতে পারবেন, বাস্তবায়িত করতে পারবেন এক্সামে গিয়ে। তো বিলকুল আমার সঙ্গে থাকেন, আজকে আমাদের নেরেশন বিলকুল ক্লিয়ার হবে, কোনো ডাউট থাকবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন নেরেশন তাকে রিপোর্টিং বলতে পারে। আর নেরেশন আমি লিখেছি, আপনারা নোটস তৈরি করে নেবেন, কেননা রিভিশন দিতে হবে, না হয় ভুলে যাবেন। ডাইরেক্ট নেরেশন অথবা ডাইরেক্ট স্পিচ বলবেন, আর ইনডাইরেক্ট নেরেশন অথবা ইনডাইরেক্ট স্পিচ বলতে পারেন। বক্তার কথাকে যদি আমরা ডাইরেক্টলি নিয়ে আসি কোটেশনের মধ্যে করে, তাহলে আমরা বলবো ডাইরেক্ট নেরেশন। আর যদি বক্তার কথাকে আমরা কি করি, যে কোটেশন না দিয়ে ডাইরেক্টলি আমার ভাষায় যদি উপস্থাপন করি চেঞ্জিং করে, তাহলে আমরা বলবো ইনডাইরেক্ট নেরেশন বা স্পিচ। তো আমরা জানি, পূর্বে ক্লাসের মধ্যে দেখেছি স্পিচকে আমরা বাক্য বলতে পারি, কথা বলতে পারি, কথার অংশ বলতে পারি। আমরা পার্টস অফ স্পিচের ক্লাসের মধ্যে তা নিয়ে আলোচনা করেছি। যেহেতু এই জায়গার মধ্যে স্পিচ এসেছে, তো আমাদের নেরেশন রিলেটেড টু হবে সেন্টেন্সের সঙ্গে, অর্থাৎ স্পিচ মিন্স বাক্য যদি বলি, সেন্টেন্স বলি, তাহলে কি হবে, আমাদের নেরেশন রিলেটেড টু সেন্টেন্স। আর আমরা দেখেছি দেয়ার আর 2 টাইপস অফ সেন্টেন্স, অ্যাকর্ডিং টু ফাংশন আর অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। অ্যাকর্ডিং টু ফাংশন আমরা দেখেছি 5 ধরনের হয়ে থাকে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। আর ফাংশনাল কাজের অনুসারে, স্ট্রাকচার অনুসারে আমাদের হচ্ছে 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো আমাদের এই জায়গার মধ্যে যেহেতু আমাদের ফাংশনের কাজ রয়েছে, তো আমাদের নেরেশন হবে 5 ধরনের। আমরা নেরেশন চেঞ্জিং করব। নাম্বার 1 অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে করব, নাম্বার 2 আমরা অপটেটিভ সেন্টেন্স নিয়ে, ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে, ইম্পারেটিভ সেন্টেন্স এন্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে আমরা নেরেশন কমপ্লিট করব। বিলকুল আজকে ক্লাস লং হবে, বিলকুল একটি ক্লাসের মধ্যে সম্পূর্ণ নেরেশন আমরা ক্লিয়ার হয়ে যাবে। ভয়েস চেঞ্জ দেখেন টেন্সের সাথে রিলেটেড, এই জন্য আমরা ইনডিফিনিট টেন্স বা পারফেক্ট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, এইভাবে আমরা কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করে আমরা চেঞ্জিং করেছি। আর নেরেশন হচ্ছে রিলেটেড টু বাক্য, রিলেটেড টু সেন্টেন্স, এই জন্য আমাদের যে ফাংশন অনুসারে যে 5টি সেন্টেন্স রয়েছে, এই সেন্টেন্সের সাথে অ্যাডজাস্ট করে করে আমরা সুন্দর করে নেরেশন আজকে ক্লিয়ার করব। তো আশা করি বুঝেছেন। এখন বলবেন স্যার আমরা কখন কোন বাক্যকে ডাইরেক্ট বুঝবো, কখন কোন ডাইরেক্ট বাক্যকে ইনডাইরেক্ট বুঝবো, যে বাক্য দেখার পর আমরা বুঝবো যে কিভাবে বুঝবো যে এই বাক্যটি ইনডাইরেক্ট নাকি ডাইরেক্ট।
তো বিলকুল ইজি মেথড। যদি কোটেশনের মধ্যে থাকে সেন্টেন্সটি, তখন তাকে বলবেন আপনারা কি যে ডাইরেক্ট স্পিচ। আর যদি কোটেশনের বাইরে থাকে, কোটেশন থাকে না, ডাইরেক্টলি কমা দিয়ে তারপরে শেষে ফুল স্টপ থাকে, আর কোটেশন এইভাবে না থাকে, তাহলে বলবেন ইনডাইরেক্ট স্পিচ। এই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। এখন আমরা সামনের দিকে অগ্রসর হই, একে একে আমরা কনসেপ্ট ক্লিয়ার করি। আপনারা নোটস তৈরি করবেন, আমি লেখা নিয়ে এসেছি আপনাদের জন্য। বিলকুল জীবনে কখনো আর ডাউট থাকবে না, আমি 100% গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে নেরেশনের মধ্যে। আর নেরেশন কাজে আসে প্রতিটি কম্পিটিটিভ এক্সামের মধ্যেও কাজে আসে। অ্যান্ড অলসো একাডেমিক ক্লাসেস রয়েছে, ক্লাস 6 থেকে মেবি নেরেশন আরম্ভ হয়ে যায়, বেসিক নেরেশন থাকে 12 অবধি পর্যন্ত। একদম আপনি যদি গ্র্যাজুয়েশন করেন তারপরেও আপনার কাজে আসবে নেরেশন, মাস্টার্স করলেও কাজে আসবে, পিএইচডি করলেও কাজে আসবে। বলবেন স্যার পিএইচডির মধ্যে তো এক্সাম নেই, ওটা যখন বুক লিখতে যাবেন তখন আপনার নেরেশন কাজে আসবে। তো আমরা দেখি, আমি নোটস লিখেছি। নাম্বার 1 নোটস, কয়েকটি নোটস আমাদেরকে জানতে হবে। নোটস কি? সাধারণত ডাইরেক্ট নেরেশন থেকে ইনডাইরেক্ট নেরেশনে পরিবর্তন করার সময় বাক্যের 4 রকমের পরিবর্তন ঘটে। আমরা দেখেছি কি আমাদের নেরেশন রিলেটেড টু বাক্য, রিলেটেড টু সেন্টেন্স। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে ডাইরেক্ট নেরেশন থেকে যখন আমরা কি করব, ইনডাইরেক্ট নেরেশনে কনভার্ট করব, পরিবর্তন করব, তখন আমাদের বাক্যের মধ্যে 4 ধরনের পরিবর্তন আসে। 4 ধরনের পরিবর্তন আমাদেরকে করতে হবে। এই পরিবর্তনটুকু আমাদের যদি আমরা জেনে যাই, বুঝে যাই, তাহলে নেরেশনের মধ্যে কোনো কনসেপ্ট বাকি থাকবে না। আমি জাস্ট আপনাদেরকে বলে দেব, আমি আপনাদেরকে রুলস দেখিয়ে দেব, আপনারা ডেফিনেটলি সবাই করতে পারবেন। তো নাম্বার 1 দেখতে পাচ্ছেন প্রোনাউনের পরিবর্তন। ডাইরেক্ট স্পিচ থেকে, ডাইরেক্ট নেরেশন থেকে যখন আপনারা ইনডাইরেক্ট নেরেশনের মধ্যে কনভার্ট করবেন এই সেন্টেন্সকে, তখন এই সেন্টেন্সের মধ্যে নাম্বার 1 পরিবর্তন যে হবে, নাম্বার 1 যে চেঞ্জিং করতে হবে, তা হচ্ছে প্রোনাউনের পরিবর্তন। আমরা দেখি প্রোনাউনের পরিবর্তন কিভাবে করবেন। ডাইরেক্ট স্পিচ আমি লিখেছি, ডাইরেক্ট লিখেছি মিনস হচ্ছে ডাইরেক্ট স্পিচের মধ্যে যদি আই থাকে, ইনডাইরেক্টের মধ্যে যখন স্পিচে আপনারা কি করবেন, কনভার্ট করবেন ডাইরেক্ট স্পিচকে, তখন হি সি হয়ে যাবে। ভালো করে বুঝে শুনে লিখবেন নোটসগুলো। ডাইরেক্টের মধ্যে যদি উই থাকে, ডাইরেক্ট নেরেশনের মধ্যে, ইনডাইরেক্টে গিয়ে দে হবে। ডাইরেক্টের নেরেশনের মধ্যে যদি মি থাকে, ইনডাইরেক্ট নেরেশনের মধ্যে গিয়ে হিম অথবা হার হবে। ডাইরেক্ট নেরেশনের মধ্যে যদি আওয়ার থাকে, তাহলে ইনডাইরেক্টে গিয়ে দেয়ার হবে। ডাইরেক্টের মধ্যে যদি আজ থাকে, ইনডাইরেক্টে দেম হবে। ডাইরেক্টের মধ্যে যদি মাই থাকে, ইনডাইরেক্টের মধ্যে হিজ হার হবে। এই হচ্ছে আমাদের প্রোনাউনের পরিবর্তন। এতটুকু জানলে প্রোনাউনের পরিবর্তনের মধ্যে কোনো ডাউট থাকবে না, আপনারা লিখে নেবেন, নোটস করে নেবেন। তারপরে দ্বিতীয় পরিবর্তন, আমরা জানি যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যেতে আমাদের 4 ধরনের পরিবর্তন হবে। তো দ্বিতীয় পরিবর্তন কি? দ্বিতীয় পরিবর্তন হচ্ছে আমাদের টেন্সের পরিবর্তন। আপনারা দেখতে পাচ্ছেন টেন্সের পরিবর্তন। যদি ডাইরেক্ট নেরেশনের মধ্যে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে ইনডাইরেক্ট নেরেশনে যাওয়ার পর আমাদের কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ডাইরেক্ট নেরেশনের মধ্যে যদি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, তাহলে ইনডাইরেক্টে যাওয়ার পর আমাদের পাস্ট কন্টিনিউয়াস হবে। ডাইরেক্ট নেরেশনের মধ্যে যদি আমাদের প্রেজেন্ট পারফেক্ট হয়, তাহলে ইনডাইরেক্টের মধ্যে যাওয়ার পরে আমাদের কি হবে, পাস্ট পারফেক্ট হবে। তারপরে পাস্ট পারফেক্ট হয়ে গেল। তারপরে আমাদের ডাইরেক্ট নেরেশনের মধ্যে যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, এই জায়গায় দেখতে পাচ্ছেন আই ফর ইনডিফিনিট, টি ফর টেন্স, সি ফর কন্টিনিউয়াস, টি ফর টেন্স। আমি এই জায়গায় বুঝিয়ে দিই, আপনারা নোটসগুলো ভালো করে তৈরি করবেন। টেন্সের পরিবর্তন ডাইরেক্ট, ইনডাইরেক্ট। ডাইরেক্ট মিনস ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট নেরেশন, ইনডাইরেক্ট মিনস ইনডাইরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট নেরেশন। ডাইরেক্ট স্পিচের মধ্যে বা নেরেশনের মধ্যে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে ইনডাইরেক্টে যাওয়ার পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। ডাইরেক্টের মধ্যে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, তাহলে ইনডাইরেক্টে যাওয়ার পর পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ডাইরেক্টের মধ্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হয়, তাহলে ইনডাইরেক্টে পাস্ট পারফেক্ট টেন্স হবে। এখন দেখেন, ডাইরেক্টের মধ্যে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে ইনডাইরেক্টের মধ্যে পাস্ট পারফেক্ট টেন্স হবে। ডাইরেক্ট টেন্সের মধ্যে যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে ইনডাইরেক্টের মধ্যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর ফিউচারকে আমি এক বাক্য লিখে নিয়েছি। ফিউচার টেন্স যেমন উইল শেল দিয়ে হয়, আমরা জানি। তো ফিউচার টেন্সের মধ্যে যদি উইল শেল দিয়ে হয়, ফিউচার টেন্স সম্পূর্ণ নিয়ে এসেছি, তাহলে তার ইনডাইরেক্টের মধ্যে যাওয়ার পরে শুড উড হবে। এই হচ্ছে আমাদের টেন্সের পরিবর্তন বাক্যের মধ্যে, যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে আমরা বাক্যটিকে কনভার্ট করব। তারপর আমরা দেখি 3 নম্বর পরিবর্তন কি রয়েছে। 3 নম্বর পরিবর্তন হচ্ছে আমাদের টাইমের পরিবর্তন। তারপরে আমরা দেখব চতুর্থ আমাদের প্লেসের পরিবর্তন। তারপরে আমরা কিছু নোটস লিখবো, তারপরে আমাদের সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমরা বুঝে শুনে নেরেশন আরম্ভ করব। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ সবটুকু আমরা ক্লিয়ার করব। তো টাইমের পরিবর্তন দেখি আমাদের কিভাবে হয় টাইমের পরিবর্তন। টাইমের পরিবর্তন হচ্ছে ডাইরেক্ট নেরেশনের মধ্যে যদি টু ডে থাকে, তাহলে ইনডাইরেক্ট নেরেশনের মধ্যে হবে দ্যাট ডে। ভালো করে এগুলি লিখবেন, ভালো করে বুঝবেন। এগুলি হচ্ছে মেন কনফিউশন ক্রিয়েট করে। আর এগুলি না জানার কারণে
যে ন্যারেশন ক্লাস স্টার্ট করার পূর্বে এই কনসেপ্টগুলো দেওয়া হয় না স্কুলের মধ্যে। আমি দেখেছি, অনেক টিচারকে দেখেছি, অনেক আমার ছাত্র বলেছেন স্যার আপনি যেভাবে টিচিং করেন অন্যরা বা অন্যান্য টিচার যেভাবে রয়েছেন ক্লাসের মধ্যে স্কুলের মধ্যে এইভাবে এক্সপ্লেন করা হয় না, এই জন্য আমাদের বুঝতে অসুবিধা হয়, কঠিন লাগে, হার্ড লাগে। তো আমি জাস্ট কনসেপ্টগুলো দিয়ে দিচ্ছি, আপনারা ভালো করে কনসেপ্টগুলো ক্লিয়ার করেন, দেখবেন ন্যারেশন বিলকুল ইজি, বলবেন স্যার বিলকুল ইজি ন্যারেশন চ্যাপ্টারটি। ডাইরেক্টের মধ্যে যদি টু ডে থাকে, ইনডাইরেক্টের মধ্যে যাওয়ার পর দ্যাট ডে হবে। ডাইরেক্ট ন্যারেশনের মধ্যে যদি স্টার ডে থাকে তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে যাওয়ার পর দ্য ডে বিফোর হবে অথবা দ্য প্রিভিয়াস ডে হবে। দেখেন দুইটি অপশন থাকতে পারে, দ্য ডে বিফোর অথবা দ্য প্রিভিয়াস ডে। ডাইরেক্ট ন্যারেশনের মধ্যে যদি টুমরো থাকে তাহলে আমাদের ইনডাইরেক্ট ন্যারেশনের মধ্যে হবে দ্য নেক্সট ডে। তারপর ডাইরেক্ট ন্যারেশনের মধ্যে যদি নাও থাকে ইনডাইরেক্ট ন্যারেশনের মধ্যে দেন হবে। ডাইরেক্টের মধ্যে যদি এগো থাকে, এগো আগে বোঝানোর জন্য এগো ইউজ করা হয়, তাহলে ইনডাইরেক্টের মধ্যে বিফোর হবে, বিফোর শব্দটি হবে। ডাইরেক্টের মধ্যে যদি লাস্ট থাকে ইনডাইরেক্টের মধ্যে হবে দ্য প্রিভিয়াস। ডাইরেক্টের মধ্যে যদি লাস্ট নাইট থাকে তাহলে ইনডাইরেক্টের মধ্যে হবে দ্য নাইট বিফোর অথবা দ্য প্রিভিয়াস নাইট, দ্য প্রিভিয়াস নাইট। এই হচ্ছে আমাদের দেখেছি যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তন করার তিনটি পরিবর্তন। আমরা আমাদের ফেজ কমপ্লিট হয়ে গিয়েছে, নেক্সট ফেজের মধ্যে আমরা আরও একটি পরিবর্তন নিয়ে আসছি, আর তারপরে আমরা নোটসগুলো লিখে নিব, তারপর আমরা একে একে ন্যারেশন কমপ্লিট করব। তো আপনাদেরকে বলে দিই, আপনারা যারা নতুন ওয়াচ করছেন, আমরা এই চ্যানেলের মধ্যে আসাম ডায়েরি রিক্রুটমেন্ট থার্ড গ্রেড ফোর্থ গ্রেড নিয়ে আলোচনা করছি। ক্লাসেস হচ্ছে, আমাদের ম্যাথসের সিলেবাস কমপ্লিট হয়ে গিয়েছে, রিজনিংয়ের সিলেবাসও কমপ্লিট হয়ে গিয়েছে, এখন ইংলিশের সিলেবাস হচ্ছে, আজকে হচ্ছে শেষতম ক্লাস। আজকে ন্যারেশন হয়ে গেলে আমাদের ইংলিশের সিলেবাসও কমপ্লিট হয়ে যাবে। ইংলিশের ক্লাসেস হয়েছে 8টির মতো, কিন্তু চ্যাপ্টার আমরা 10-12টি কভার করে নিয়েছি, একটি ক্লাসের মধ্যে 2টি করে চ্যাপ্টার কভার করেছি। আর বাকি যে চ্যাপ্টারগুলো কোনো কনসেপ্ট নেই, জাস্ট মেমোরাইজ করতে হবে, শিখতে হবে, এই চ্যাপ্টারগুলো নোটস আমি গ্রুপে প্রোভাইড করে নিয়েছি। ভিডিও ডেসক্রিপশনে গ্রুপের লিঙ্ক রয়েছে, আপনি যদি নতুন এসে থাকেন গ্রুপে জয়েন এখন অবধি পর্যন্ত করেননি, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, আপনি লিঙ্কে ক্লিক করে জয়েন করতে পারেন, এবং প্লেলিস্টে ক্লাসেস রয়েছে, আপনি কি দেখতে পারেন, অথবা ভিডিও ডেসক্রিপশনে মোড়ে ডান পাশে মোড় রয়েছে, মোড়ে ক্লিক করে আপনারা চলে যাবেন, গিয়ে প্লেলিস্ট পেয়ে যাবেন, লিঙ্ক পেয়ে যাবেন, লিঙ্কে ক্লিক করলে প্লেলিস্ট চলে আসবে। আমাদের আজকের পর থেকে নেক্সট ডে থেকে আমাদের এসএসটি জেনারেল নলেজের ক্লাসেস হবে, 12-13টির মতো ক্লাসেস হয়েছিল পূর্বে, এখন থেকে আমরা প্রসিড হব, এবং আশা করি এক্সামের 10-12 দিন পূর্বে আমাদের সম্পূর্ণ সিলেবাস ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমরা 10-12 দিন কী করব, 15 সেপ্টেম্বরের পূর্বে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স দেখব, ইম্পর্টেন্স কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার আমরা অ্যানালাইজ করব। তাই যদি আপনি নতুন এসে থাকেন অথবা আপনি ওয়াচ করছেন কিন্তু এখন অবধি পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, ভিডিওর ডান পাশে সাবস্ক্রাইব বলে একটি বটন রয়েছে, বটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন, আর সঙ্গে বেল আইকনে যখন চলে আসবে অল ক্লিক করে রাখবেন, তখন আমি যখনও ভিডিও আপলোড করব, ক্লাস আপলোড করব, আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এই হচ্ছে আমাদের রিজনাল ল্যাঙ্গুয়েজের একটি চ্যানেল, আমাদের বরাকবেলের মধ্যে তো ফার্স্ট চ্যানেল বলতে পারেন, এডুকেশনাল চ্যানেল। এই চ্যানেলের মধ্যে যদি আপনি সংযুক্ত হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে রাখেন, তখন যে কোনো কম্পিটিটিভ এক্সাম যখনও আসবে আমি তা নিয়ে আলোচনা করব, আপনাদেরকে গাইড করব। লাস্ট সেশনে সিটেট নিয়ে আলোচনা করেছিলাম, অনেকে আমাকে দেখা করেছেন, মিট করেছেন, আমি খুবই আনন্দিত। ওনারা অনেক দেখা করেছেন, অনেকে বলেছেন স্যার আমরা 100+ মার্কস পেয়েছি আপনার ক্লাসেস ওয়াচ করে। তখন আমাদের হাতেও মাত্র 1 মান্থের সময় ছিল, 1 মান্থের মধ্যে সম্পূর্ণ সিলেবাস কভার করা হয়েছিল পেপার 1-এর। নেক্সট যখন সিটেট আসবে তখন থেকে কি হবে, পেপার 1 পেপার 2 এর জন্য গাইড দেওয়া হবে, এবং সম্পূর্ণ সিলেবাস এলাবোরেটলি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপারের সাথে কী করবো আমরা সলভ করব। এই জন্য প্রতিটি কম্পিটিটিভ এক্সাম, যদি আপনি একজন কম্পিটিটিভ এক্সামের ফিল্ডে তৈরি নিচ্ছেন তাহলে আপনার জন্য চ্যানেলটি ইম্পর্টেন্ট, তাই সাবস্ক্রাইব করে রাখেন, সো তখন আর খুঁজতে হবে না, সঙ্গে সঙ্গে আপনি চ্যানেলটি পেয়ে যাবেন। তো আমরা নেক্সট ফেজ নিয়ে আসছি, নেক্সট ফেজের মধ্যে আমরা কী করব, ন্যারেশনের পরবর্তী পার্টগুলো, নোটসগুলো, কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করব। আরও একটি ফেজ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে গেলাম। এই ফেজের মধ্যে আমরা একটু স্ট্যান্ডার্ড লেভেল কনসেপ্ট ক্লিয়ার করব। প্রথমে আমরা বেসিক অর্থাৎ ফান্ডামেন্টাল কনসেপ্ট ক্লিয়ার করেছি, ন্যারেশন কি, ডাইরেক্ট স্পিচ কি, ইনডাইরেক্ট স্পিচ কি, এগুলো আমরা ক্লিয়ার করেছি। এই ফেজের মধ্যে আমরা আলোচনা করব যে আমাদের একটি যে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করার ক্ষেত্রে 4 ধরনের পরিবর্তন হয় আমরা দেখেছিলাম, তার থেকে 3টি পরিবর্তন আমরা ফার্স্ট ফেজে আলোচনা করে নিয়েছি। এই ফেজের মধ্যে আমরা আলোচনা করব যে নেক্সট যে ফেজটি রয়েছে অর্থাৎ প্লেসের পরিবর্তন দেখতে পাচ্ছেন, 4র্থতম পরিবর্তন, তা নিয়ে আলোচনা করব। তারপরে আমরা ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচকে পার্ট করে বুঝবো, কোনটি রিপোর্টেড স্পিচ, কোনটি রিপোর্টিং স্পিচ, কোনটি স্পিকারের স্পিচ, কোনটি ডাইরেক্ট স্পিচ, কোনটি ইনডাইরেক্ট স্পিচ, এই জায়গায় দেখতে পাচ্ছেন, ভালো করে বুঝবো।
তারপরে দুইটি নোটস আমরা বুঝবো, এই দুইটি নোটস খুব ইম্পর্টেন্ট। এই দুইটি নোটস অনেকে জানে না, যার ফলস্বরূপ নারেশন হার্ড ফিল হয় এবং কনফিউশন ক্রিয়েট হয়ে মিসকনসেপ্ট হয়, তারপর কি হয়, রং হয়, আনসারিং করতে পারেন না। তো এই ফেজের মধ্যে আমরা আবারও কনসেপ্ট নিয়ে একটি ফেজ তৈরি করব, এই ফেজে আলোচনা করব। নেক্সট ফেজ থেকে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স বলে আমরা নারেশন করব। এইভাবে আজকের দিনে পুরোটা সম্পূর্ণ নারেশন A to Z আমরা কভার করব, ক্লিয়ার করব। আপনারা দেখবেন একটি ক্লাসে সম্পূর্ণ নারেশন A to Z ক্লিয়ার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন চতুর্থতম পরিবর্তন আমরা পেয়েছি, তিনটি পরিবর্তন প্রথম ফেজে পেয়ে গিয়েছি, যে ডাইরেক্ট নারেশন থেকে ইনডাইরেক্ট নারেশনে কনভার্ট করার ক্ষেত্রে বাক্যের 4 ধরনের পরিবর্তন হয়। তার থেকে একটি পরিবর্তন, তিনটি পরিবর্তন আমরা পূর্বে দেখে নিয়েছি, এখন চতুর্থতম পরিবর্তন আমরা দেখছি। প্লেসের পরিবর্তন। প্লেসের পরিবর্তন ডাইরেক্ট নারেশনের মধ্যে যদি হেয়ার থাকে তাহলে ইনডাইরেক্টে যাওয়ার পরে দেয়ার হয়ে যাবে। সেম ডাইরেক্ট নারেশনের মধ্যে যদি দিস থাকে ইনডাইরেক্টের মধ্যে দ্যাট হবে। ডাইরেক্ট নারেশনের মধ্যে দিস যদি থাকে, দিসের প্লুরাল হচ্ছে দিস। দিস দিয়ে একটি বস্তু ইন্ডিকেট করে, আর দিস দিয়ে অনেকগুলো ইন্ডিকেট করা হয়, বেশি ইন্ডিকেট করা হয়, সবটুকুকে ইন্ডিকেট করা হয়। তো দিস হলে দোজ হবে, আর স যদি হয়, স হলে ইন দ্যাট ম্যানার হবে। কাম হলে, যেমন আমি দুইটি এক্সাম্পল নিয়ে এসেছি, কাম হলে গ হবে, কাম হেয়ার গ দেয়ার হবে। এই হচ্ছে আমাদের প্লেসের পরিবর্তন। এখন আমরা দেখি, প্রথমে আমরা দেখেছিলাম ডাইরেক্ট নারেশন, ইনডাইরেক্ট নারেশন, কিন্তু আমরা সেন্টেন্স লেখে তা আমরা পার্ট পার্ট করে বুঝিনি। এখন দেখব সেন্টেন্স লেখে পার্ট পার্ট করে আমাদেরকে বুঝতে হবে। আর যদি আমরা এই জায়গায় না বুঝি তাহলে পরবর্তী সময় নোটসগুলো বুঝবো না, এবং পরবর্তী সময়ে আমরা যখন নারেশন করতে যাব তখন বুঝবো না। অর্থাৎ এই ডাইরেক্ট নারেশন, ইনডাইরেক্ট নারেশনকে ভালো করে চিনতে হবে, প্রতিটি পার্টের নাম জানতে হবে, প্রতিটি পার্টকে আমাদের বুঝতে হবে। তো দেখি, হি সেড, কমা, কোটেশন দেখতে পাচ্ছেন স্টার্ট হয়ে গিয়েছে, আই এম ভেরি বিজি, কোটেশন ক্লোজ, ফুল স্টপ। তো দেখেই আমরা বুঝতে পারলাম যে এই সেন্টেন্সটি বা এই যে নারেশনের বাক্যটি আমাদেরকে দিয়েছে, এই বাক্যটি হচ্ছে ডাইরেক্ট নারেশন। বলবেন স্যার কীভাবে বুঝলেন? যে আমি প্রথমে আলোচনা করেছিলাম ডাইরেক্ট নারেশন যে ওই বাক্যটি হবে যে বাক্যটি কীভাবে কোটেশনের মধ্যে দেওয়া হবে। তো আমরা দেখতে পাচ্ছেন কোটেশন এসেছে, তো এই বাক্যটি হচ্ছে আমাদের ডাইরেক্ট নারেশন। আর ইনডাইরেক্ট কি? ইনডাইরেক্ট আমি এই জায়গায় করেছি, দেখেন, হি সেড দ্যাট, কোনো কমা নেই, কোটেশন নেই, হি ওয়াজ ভেরি বিজি, শেষে শুধু ফুল স্টপ হয়েছে। আমরা দেখে বুঝতে পারছি যে এই সেন্টেন্সটা হচ্ছে ইনডাইরেক্ট নারেশন। এখন আমরা ইনডাইরেক্ট নারেশন থেকে পার্ট পার্ট করে আমাদেরকে বুঝতে হবে যে কোন পার্টকে কি বলা হয়, এবং ইনডাইরেক্ট নারেশনকে পার্ট পার্ট করে বুঝতে হবে কোন পার্টকে কি নাম দেওয়া হয়েছে বা কি বলা হয়। তা আমাদের পরবর্তী সময় নারেশন যখন আমরা করব তখন কাজে আসবে। দেখতে পাচ্ছেন হি মিন্স হচ্ছে স্পিকার, মিন্স নয়, হিকে আমরা স্পিকার বলবো। অর্থাৎ ডাইরেক্ট নারেশন, এই যে আই এম ভেরি বিজি, এই ভেরি বিজিটা ইনি বলেছেন, অর্থাৎ উনি স্পিকার। ওই যে ডাইরেক্ট কুডটি আমি নিয়ে এসেছি, এই কুডটি ওই হি বলেছেন, অর্থাৎ উনি বলেছেন। এই জায়গায় যদি হি না দিয়ে করিম হতো, রহিম হতো, মনে করেন আমি করিম দিয়ে দিলাম, অর্থাৎ এই করিম হচ্ছে এই বাক্যটির স্পিকার। তো বক্তা আমরা বলতে পারি বাংলাতে, ইংলিশে হবে স্পিকার। তো আমি লিখেছি স্পিকার, অর্থাৎ হি হচ্ছেন উনি স্পিকার। সেইড, ওনার ডাইরেক্ট কথা, অর্থাৎ রিপোর্টিং বার, উনি রিপোর্টিং করছেন, উনি রিপোর্টিং করছেন। এই সেইড হচ্ছে ওনার মুখের কথা, উনি রিপোর্ট করতে সময় বলছিলেন। সেইড শব্দটি সে থেকে এসেছে, শব্দটি সেইড পাস্ট ফর্ম এসেছে, অর্থাৎ হি সেইড, উনি বলিয়াছিলেন। তো এই সেইডকে আমরা কি বলবো? রিপোর্টিং ভার্ব বলবো, রিপোর্টিং ভার্ব বলবো। যদি এই জায়গায় হি সেইস হতো, প্রেজেন্ট হতো, তাহলে রিপোর্টিং ভার্ব হবে। আর হি উইল সে যদি বলা হয়, ফিউচার ইনডিফিনিটে বলা হয়, তাহলেও রিপোর্টিং ভার্ব হবে। অর্থাৎ এই যে সেইড, সে উইল সে, এগুলি হবে রিপোর্টিং ভার্ব। আর এই যে কোটেশনের মধ্যে যে বাক্যটি থাকবে, এই বাক্যটি হবে কি? ডাইরেক্ট স্পিচ। দেখতে পাচ্ছেন ডাইরেক্ট স্পিচ আমি লিখেছি, আপনারা এইভাবে নোটস করে নেবেন, ডাইরেক্ট স্পিচ। তারপরে আমরা দেখি ইনডাইরেক্ট যাওয়ার পর হি কি হয়ে গিয়েছেন? রিপোর্টার। হি কি? রিপোর্টার। এই জায়গায় হি আর হি নয়, অর্থাৎ আমি আমার মুখে ওনার কথা বলছি, আমি ওনার কথা বলছি। তো হি কি হবে? রিপোর্টার হবে। সেড কি হবে? রিপোর্টিং ভার্ব, সেম হবে, আমি পূর্বে বলেছিলাম সেম থাকবে। সেড কি হবে? রিপোর্টিং ভার্ব হবে। আর দ্যাট এসেছে আমাদের সংযুক্ত করার জন্য। পরবর্তী সময় আমরা ফর্মুলা দেখব, কোথায় ডেট ইউজ করব, কোথায় ইফ ইউজ করব, কোথায় ওয়েদার ইউজ করব, এগুলি আমরা পরবর্তী সময় নারেশনের মধ্যে দেখব। আর এই যে জায়গাটু আই এম ভেরি বিজি কনভার্ট করে হয়েছে হি ওয়াজ ভেরি বিজি, যেহেতু আমি আমার মুখ দিয়ে বলছি যে উনি বলেছিলেন উনি ভেরি বিজি, তো আমি যদি বলি উনি বলেছিলেন আমি ভেরি বিজি, তাহলে ভুল হবে। আমি বলতে হবে আমাকে যে উনি আমাকে বলেছিলেন যে উনি খুব বেশি বিজি, তাই আমি নিয়ে এসেছি হি ওয়াজ ভেরি বিজি, অর্থাৎ তাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এখন আমাদেরকে রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, এই দুইটি কথা ভালো করে মনে রাখতে হবে। স্পিকার মনে না রাখলেও চলবে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে রিপোর্টিং ভার্ব কোনটি আর রিপোর্টেড
স্পিচ কোনটি, অর্থাৎ এই হচ্ছে রিপোর্টিং ভার্ব আর এই হচ্ছে রিপোর্টেড স্পিচ। ইনডাইরেক্টের মধ্যে যে স্পিচটি কনভার্ট করা হয় তাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, আর ডাইরেক্টের মধ্যে কোটেশনের মধ্যে যে সেন্টেন্সটি থাকে তাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ, আর কোটেশনের পূর্বে যে বক্তার যে মুখের কথা তাকে আমরা বলি রিপোর্টিং ভার্ব। সেম ইনডাইরেক্টের মধ্যে বক্তার যে মুখের কথা তাকে আমরা বলি রিপোর্টিং ভার্ব। তো আশা করি রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং স্পিচ আর রিপোর্টেড স্পিচ আপনারা ভালো করে বুঝেছেন। এই স্পিচকেও আপনারা বলতে পারেন ডাইরেক্ট স্পিচ বা রিপোর্টিং স্পিচ বলতে পারেন, ডাইরেক্ট স্পিচ রিপোর্টিং স্পিচ বলতে পারেন। তারপরে আমরা নোটস দেখি, আমাদের নোটসের মধ্যে কি রয়েছে। প্রথম নোটস আমাদের ফার্স্ট ফেজে আলোচনা করা হয়ে গিয়েছে, এখন হচ্ছে সেকেন্ড নোটস, তারপরে হবে থার্ড নোটস। এইভাবে 5টির মতো নোটস রয়েছে, নোটসগুলো আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। নোটসে আমি লিখেছি যদি রিপোর্টিং ভার্বটি, অর্থাৎ ভালো করে দেখতে পাচ্ছেন প্রথমে রিপোর্টিং ভার্ব চলে এসেছে। রিপোর্টিং ভার্বটি, রিপোর্টিং ভার্ব কি এই জায়গার ভার্বটি রয়েছে, এই হচ্ছে রিপোর্টিং ভার্ব। তো বলছি কি যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, এই রিপোর্টিং ভার্বটা দেখতে পাচ্ছেন প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে। এই জায়গায় কোন টেন্সে রয়েছে, এই জায়গায় হচ্ছে আমাদের পাস্ট টেন্সে রয়েছে, এই জায়গায় সেম পাস্ট টেন্সে রয়েছে। তো বলছে কি যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সের মধ্যে থাকে তাহলে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট করার সময় ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হয় না। কত ইম্পর্টেন্ট কথাটি, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, লিখে নোটস করবেন। অর্থাৎ যে আমাদের রিপোর্টিং ভার্ব যে থাকবে, ওই রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট টেন্স বলেন, প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সের মধ্যে থাকে, তাহলে কি হবে যে ডাইরেক্ট নেরেশন থেকে যখন আমরা ইনডাইরেক্ট নেরেশনে কনভার্ট করব সেন্টেন্সটি, তখন এই সেন্টেন্সের মধ্যে টেন্সের মানে প্রভাব ফেলবে না, টেন্সের কোনো ধরনের পরিবর্তন হবে না, টেন্স যেভাবে রয়েছে সেম তেমনিভাবে থাকবে। যেমন আমি একটি সেন্টেন্স লিখেছি হি সেইস, দেখতে পাচ্ছেন এই সেইসটি হচ্ছে আমাদের কি রিপোর্টিং ভার্ব, এই সেইসটি কি আমাদের রিপোর্টিং ভার্ব, এই সেইসটি হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। আর হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে টেন্সে আলোচনা করেছি, যদি টেন্স ক্লাসটি না দেখেন তাহলে নারেশন বুঝবেন না, তাই টেন্স কারেক্ট টেন্স ক্লাস অলরেডি হয়ে গিয়েছে, ক্লাস সম্পূর্ণ করে তারপরে নারেশন দেখবেন। তো হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য মূল ভার্বের সাথে এস অথবা এস যুক্ত হতে হয়, তা এস যুক্ত হয়েছে সেইস হয়েছে। তো আমরা দেখতেই চিনতে পারলাম যে এই বাক্যটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। তো বলছে আমাদের কি যদি রিপোর্টিং ভার্বটি আমাদের কি হয় প্রেজেন্ট টেন্সে হয়, প্রেজেন্ট টেন্সে এসেছে, তাহলে কি হবে আমাদের টেন্সের কোনো পরিবর্তন হবে না। তো আমরা কি করব, আমরা এই হি সেইস আমরা কনভার্ট করি, দেখি হি সেইস দ্যাট, হি সেইস সেম জায়গায় থাকবে, আর সংযুক্ত করার জন্য আমরা দ্যাট ইউজ করব। হি সেইস দ্যাট আই এম এ ফার্মার, সেম টেন্স পরিবর্তন হবে না, আমরা দেখেছি টেন্স পরিবর্তন হবে না। এই হচ্ছে আমাদের ইনডাইরেক্ট স্পিচ। দেখতে পাচ্ছেন ডাইরেক্টে আমরা ইনডাইরেক্টের মধ্যে কিভাবে আমরা কনভার্ট করেছি, দেখতে পাচ্ছেন সেম দ্য ফার্মার উইল সে, দ্য ফার্মার উইল সে আমরা দেখেছি, এই হচ্ছে ফিউচার ইনডিফিনিটের মধ্যে রয়েছে। আমরা দেখি ফিউচার ইনডিফিনিট দেখতে পাচ্ছেন আপনারা, দ্য ফার্মার উইল সে, অর্থাৎ ফার্মার বলে, দ্য ফার্মার উইল সে বা ফার্মার বলবে। তো এই জায়গায় উইল এসেছে, আমরা টেন্সে দেখেছি যে উইল সেল আসলে ফিউচার হয়, আর উইল যেহেতু এসেছে, উইল সে এসেছে, উইল বি আসে নাই, উইল হ্যাভ আসে নাই, তাহলে কি হচ্ছে আমাদের ফিউচার ইনডিফিনিট। আর ফিউচার ইনডিফিনিটে যদি থাকে, অর্থাৎ ফিউচারে যদি থাকে, তাহলে আমাদের টেন্সের পরিবর্তন হবে না, টেন্স জায়গায় থাকবে। যেমন আমরা কি করি, আমরা সলভ করি ইনডাইরেক্টে, দ্য ফার্মার উইল সে that he is busy, he is busy, he is busy। দেখতে পাচ্ছেন হি ইজ বিজি, দ্য ফার্মার উইল সে দ্যাট হি ইজ বিজি, দ্যাট দিয়ে আমরা কী করেছি সেন্টেন্সকে সংযুক্ত করেছি, কমা কোটেশন উঠিয়ে, আর আমাদের শেষে ফুল স্টপ চলে এসেছে। এই হচ্ছে আমাদের ডাইরেক্ট স্পিচ, এই হচ্ছে আমাদের ইনডাইরেক্ট স্পিচ। তো দ্য ফার্মার উইল সে দ্যাট হি ইজ বিজি, এই জায়গায় দেখতে পাচ্ছেন এম ছিল, আইয়ের সাথে এম যুক্ত হয়, জন্য এম এসেছে। আর যেহেতু ফার্মারের ডাইরেক্ট কথা হচ্ছে আই এম বিজি, যখন আমার কথা মুখ দিয়ে আমি বলবো দ্য ফার্মার উইল সে, ফার্মার বলেছিল, ফার্মার উইল বলবে দ্যাট হি ইজ বিজি, সে হয় বিজি। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন হি এর সাথে ইজ হয়, এই জন্য ইজ এসেছে, অর্থাৎ টেন্সের কোনো পরিবর্তন হয়নি, আই এম বিজি আর হি ইজ বিজি একই টেন্সের মধ্যে রয়েছে। তো আবারও আমরা বুঝি, যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, তাহলে ডাইরেক্ট স্পিচের বা ইনডাইরেক্ট করার সময়
ভার্বের টেন্সের পরিবর্তন হবে না, ভার্বের মধ্যে যে টেন্স রয়েছে তার কোনো পরিবর্তন হবে না। তো আমরা একটা এক্সাম্পল নিয়ে এসেছিলাম, হি সেইজ প্রেজেন্ট ইনডিফিনিটিভ রয়েছে দেখতে পাচ্ছেন, আই এম এ ফার্মার, আমি একজন ফার্মার। তো আমি বলছি কি হি সেইজ দ্যাট, আই হবে না, হি সেইজ দ্যাট হি ইজ এ ফার্মার, রং হয়েছিল। অর্থাৎ হি সেইজ এই জায়গায় আই হবে না, কেননা আমি বলছি, উনি বলেছিলেন আই এম এ ফার্মার, যখন আমি বলবো যে উনি বলেছিলেন একজন ফার্মার, তো আমি যদি বলি আমি, তাহলে রং হবে। তো এই জায়গায় হি হতে হবে, হি সেইজ দ্যাট হি ইজ এ ফার্মার, উনি একজন শিক্ষক। তো ফার্মার, ফার্মার হচ্ছে কৃষক। তো আমরা দেখতে পাচ্ছি এই জায়গার মধ্যে আই এম দিয়েছিল, হির সাথে ইজ যুক্ত হয়ে জন্য ইজ এসেছে, অর্থাৎ সেম টেন্সের মধ্যে রয়েছে, টেন্সের কোনো পরিবর্তন হয়নি। তো আমরা বুঝলাম এই নোটসটি ভালো করে, আশা করি আপনারা বুঝেছেন। এক্সাম্পলগুলো সাথে রাখবেন, তখন কাজে আসবে। এই এক্সাম্পলটি প্রেজেন্ট ইনডিফিনিট থেকে, আর এক্সাম্পল হচ্ছে ফিউচার ইনডিফিনিট থেকে, অর্থাৎ প্রেজেন্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স থেকে এসেছে। তৃতীয়তম আমরা নোটসটি দেখি, আমাদের কি নোটস রয়েছে। তৃতীয়তম নোটস রয়েছে আমাদের বক্তব্যটি, অর্থাৎ যে বক্তব্য দেওয়া হবে, যে স্পিচ হবে, এই বক্তব্যটি যদি অভ্যাসগত সত্য বা চিরসত্য বোঝায়। যে স্পিচটি দেওয়া হবে, এই স্পিচটি যদি অভ্যাসগত সত্য বোঝায়, অর্থাৎ উইদিন কোটেশনের মধ্যে যে ডাইরেক্ট স্পিচটি দেওয়া হবে, এই স্পিচটি যদি অভ্যাসগত সত্য, অর্থাৎ কোনো মানুষের অভ্যাসগত কাজ, যে সত্যি সে ডেইলি কাজ করে, অভ্যাস কি আমাদের ডেইলি যে কাজ করি তাকে আমরা অভ্যাস বলে থাকি। যে ডেইলি, যেমন আমি মনে করেন আমি কি করি, ক্লাস তৈরি করি, তা হচ্ছে আমার অভ্যাস ডেইলি ক্লাস তৈরি করা। তো আমি যদি ডেইলি সকালবেলা হাঁটি, তা হবে আমার অভ্যাস। আমি যদি ডেইলি সকালবেলা কোরআন তেলাওয়াত করি, তাহলে আমার অভ্যাস। আপনি যদি ডেইলি সকালবেলা গীতা পড়েন, তাহলে আপনার অভ্যাস হবে। এইভাবে অভ্যাসগত কাজ কিছু রয়ে, ডেইলি সকালবেলা আমি যোগা করি, তা অভ্যাস হবে। ডেইলি সকালবেলা আমি এক্সারসাইজ করি, অভ্যাস হবে, ডেইলি করতে হবে। তো যে কাজ আমরা ডেইলি করে থাকি তা হচ্ছে আমাদের অভ্যাস। তো অভ্যাসগত কোনো সত্য কাজ যদি হয়, অথবা চিরসত্য, যেমন সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে, চিরসত্য কথা, এই ধরনের যদি চিরসত্য কোনো কথা হয় বা অভ্যাসগত কথা হয়, তাহলে টেন্সের পরিবর্তন হয় না। দুইটি জায়গা আমরা পেয়ে গেলাম যে টেন্সের কোনো পরিবর্তন হবে না। নারেশনের মধ্যে টেন্সের কোনো ডাইরেক্ট স্পিচ থেকে, ডাইরেক্ট নারেশন থেকে যখন আমরা ইনডাইরেক্ট করব, তখন এই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে কনভার্ট করার ক্ষেত্রে যে আমরা দেখেছি বাক্যের 4 ধরনের পরিবর্তন, ফলে তার মধ্যে থেকে টেন্সের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ বাকি যে 3টি রয়েছে, প্লেসের পরিবর্তন হবে, নারেশনের প্রনাউনের পরিবর্তন হবে, টাইমের পরিবর্তন হবে, কিন্তু টেন্সের পরিবর্তন হবে না। এই দুটি নোটস ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, লিখে আপনারা বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। তো বক্তব্যটি যদি অভ্যাসগত সত্য বা চিরসত্য বোঝায়, তাহলে টেন্সের কোনো পরিবর্তন হয় না। আমরা এক্সাম্পল দেখি কি, টিচার সেড, দা টিচার হওয়া উচিত ছিল, অর্থাৎ এই জায়গায় আমি এই জায়গায় একটি ইরেজ করে নেই, তাহলে এই জায়গায় বোঝাতে পারবো। আশা করি আপনারা এই জায়গায় লিখে নিয়েছেন, স্কিপ করে আপনারা নোটসগুলো লিখে নেবেন। আমি সাইড হয়ে গিয়েছি, স্কিপ করবেন, করে লিখে নেবেন। এই জায়গায় সেন্টেন্সটা লিখি, দা টিচার হলে সুন্দর হবে সেন্টেন্সটি। দা টিচার সেড, কমা কোটেশন হবে, কোটেশন এই জায়গায় জায়গা হবে না, এই জায়গায় লেখা নেই, কোটেশন, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দেখতে পাচ্ছেন, দ্য টিচার সেড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এখন যদি আপনাদেরকে আমি বলি সূর্য পূর্ব দিকে উদিত হয়, এই কথাটি চিরসত্য নাকি চিরসত্য নয়? হ্যাঁ, ডেফিনেটলি চিরসত্য। যে সূর্য আমরা প্রতিদিন জন্মের পর থেকে, এখন যখন থেকে পৃথিবী সৃষ্টি করেছিলেন আল্লাহ তাআলা, এই পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে সূর্যকে অর্ডার করা হয়েছে যে তুমি পূর্ব থেকে উঠবে, পশ্চিম দিকে ডুববে। তো সূর্য পূর্ব দিকে উঠে, তা হচ্ছে চিরসত্য একটি কথা। তো এই ধরনের চিরসত্য যদি বাক্য হয়, আমাদের নোটসের মধ্যে বলছে যদি চিরসত্য হয়, তাহলে কি হবে, টেন্সের পরিবর্তন হবে না। তাহলে কি হবে আমাদের, দ্য টিচার সেড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সেম হবে, কি হবে, দ্য টিচার এ হচ্ছে আমাদের ইনডাইরেক্ট নারেশন। দেখতে পাচ্ছেন কিভাবে আমরা করেছি।
দ্য টিচার সেইড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, যেহেতু পূর্ব দিকে সূর্য ওঠে তা হচ্ছে চিরসত্য, তাই আমাদের টেন্সের কোনো পরিবর্তন হবে না, সেম টেন্স রয়েছে। দ্য টিচার সেইড দ্যাট দিয়ে আমরা সংযুক্ত করেছি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তারপরে আরেকটি বাক্য আমরা লিখেছি, নুরি একজন মনে করেন ছাত্রী, নুরি একজন ছাত্রী, নুরি সেইড নুরি বলিয়াছিল আই ওয়াক ফর অ্যান আওয়ার এভরি মর্নিং, আমি প্রতিদিন সকালে 1 ঘন্টা হাঁটি। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি হাঁটি প্রতিদিন সকালে, তো প্রতিদিন চলে এসেছে অর্থাৎ অভ্যাসগত একটি কাজ। তো কিভাবে হবে, নুরি সেইড আমরা ইনডাইরেক্ট করি, এই জায়গায় ডাইরেক্ট রয়েছে, লেখা সময় নষ্ট করার প্রয়োজন নেই, ডাইরেক্ট রয়েছে তা আমরা ইনডাইরেক্ট করব, আমাদের টেন্সের পরিবর্তন হবে না। আমরা কি বলবো, নুরি সেইড দ্যাট বলিয়াছিল যে, তো আই ওয়াক ফর অ্যান আওয়ার এভরি মর্নিং, এই জায়গায় টেন্সের পরিবর্তন হবে না, কিন্তু প্রিপোজিশনের তো প্রনাউনের তো পরিবর্তন হবে, কেননা আমি নুরির কথা আমার কথা দিয়ে মুখ দিয়ে বলছি, আমার স্পিচ দিয়ে বলছি, তখন আই এর জায়গায় আই হবে না, পরিবর্তন হবে নুরি সেড দ্যাট হি ওয়াক ফর অ্যান আওয়ার এভরি মর্নিং, এই জায়গায় কী হবে, অভ্যাসগত হয়েছে, টেন্সের পরিবর্তন হবে না, কিন্তু প্রনাউনের পরিবর্তন হবে, হি না সি হবে, যেহেতু নুরি লিখেছি, সি ওয়াক ফর অ্যান আওয়ার এই হচ্ছে আমাদের ইনডাইরেক্ট। তো এই সেন্টেন্সটি হচ্ছে আমাদের চিরসত্য, এই জন্য টেন্সের পরিবর্তন হয়নি। আর এই সেন্টেন্সটি হচ্ছে আমাদের অভ্যাসগত, ডাইরেক্টে রয়েছে, ইনডাইরেক্ট এই জায়গায় আমরা করেছি, অর্থাৎ তার টেন্সের পরিবর্তন হয়নি অভ্যাসগত হওয়ার কারণে। তো এই দুইটি নোটস আমরা বুঝেছি। এই নোটসের মধ্যে হচ্ছে রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে হয় তাহলে টেন্সের পরিবর্তন হবে না। আর এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন যে কি হয়, যদি বক্তব্যটি অর্থাৎ রিপোর্ট যে ডাইরেক্ট স্পিচ রয়েছে, বক্তব্য বলতে ডাইরেক্ট স্পিচ যে রয়েছে, এই ডাইরেক্ট স্পিচটি যদি চিরসত্য হয় অথবা অভ্যাসগত হয় তাহলে টেন্সের পরিবর্তন হবে না। আমরা দুইটি এক্সাম্পল করেছি, দেখতে পেরেছেন। তো আশা করি আমাদের এতটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমরা নেক্সট ফেজ থেকে আমাদের নারেশন শুরু হবে। আজকে পূর্বে বলেছিলাম যে ক্লাসটি একটু লং হবে, কেননা এই নারেশনের চ্যাপ্টারটি স্কুলের মধ্যে কলেজের মধ্যে টিচাররা 1 উইকে নিয়ে কমপ্লিট করেন, আর আমরা যেহেতু এক ক্লাসের মধ্যে কমপ্লিট করতে যাচ্ছি তাহলে ডেফিনেটলি আমাদের ক্লাস লং হবে। আর একটি ক্লাসের মধ্যে যদি কভার হয়ে যায় তখন আপনাদের খুঁজতে হবে না যে এর পরের পার্ট কোন জায়গায়, এই পরের পার্ট কোন জায়গায়, একই ক্লাসের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। আপনি হাফ হাফ করে লেখে নেবেন, শিখে নেবেন, ওয়াচ করে নেবেন, নোটস তৈরি করে নেবেন। যদি আপনাদের হার্ড অথবা সময় যদি শর্ট হয় তাহলে এইভাবে করবেন। তো আমরা নেক্সট ফেজ নিয়ে আসছি, এইভাবে আজকে একটি দুইটি ফেজ করে করে আমরা সম্পূর্ণ নারেশন আজকের ক্লাসের মধ্যে ক্লিয়ার করতে হবে। এর পরবর্তী সময় থেকে আমাদের এসএসটি জেনারেল নলেজ আরম্ভ করতে হবে। তো নেক্সট ফেজ নিয়ে কিছুক্ষণের মধ্যে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি ফেজ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে নারেশনের, বিলকুল কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমরা নারেশন করব, অর্থাৎ আমরা নারেশন এক্সাম্পলগুলো সলভ করব। আর এক্সাম্পল সলভ করে করে আমাদের যে কনসেপ্ট হয়েছে সেই কনসেপ্টটুকু আমরা এক্সাম্পলের সাথে ফিট করে আমরা দেখব যে কোন জায়গায় আমাদের কোন কনসেপ্ট আসছে, আমরা কতটুকু পারছি তা আমরা দেখব। কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে, এখন আমরা নারেশন সলভ করব। আর আমি পূর্বে বলেছিলাম যে নারেশন রিলেটেড টু সেন্টেন্স, বাক্য থেকে নারেশন হয়, অর্থাৎ 5টি সেন্টেন্স রয়েছে আমরা জানি, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। তো আমরা প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে তা অলরেডি আলোচনা হয়ে গিয়েছে। তারপর আমি এক সেন্টেন্সে বলে দিচ্ছি, যে বাক্যর দ্বারা বর্ণনা করা বোঝানো হয় ওই বাক্যকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে পারি। অ্যাসার্টিভ সেন্টেন্স ওই বাক্যকে বলা হয়। তো আমরা দেখি অ্যাসার্টিভ সেন্টেন্স, দেখতে পাচ্ছেন এই সবগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো প্রথম সেন্টেন্স থেকে আমরা শুরু করি, সলভ করি, দেখবেন আপনারা কীভাবে আমি সলভ করি। বুঝে শুনে কনসেপ্টগুলো আপনারা গ্যাদার করবেন এবং কনসেপ্ট ক্লিয়ার করবেন, বিলকুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, কোনো ডাউট থাকবে না। নেক্সট ফেজে এইভাবে আমরা ইন্টারোগেটিভ, তারপরে অবজেক্টিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি আজকে সম্পূর্ণ করার চেষ্টা করব। তো অ্যাসার্টিভ সেন্টেন্স দেখতে পাচ্ছেন, শি সেইস আই অ্যাম নট ইউর সিস্টার। আমি সলভ করি, তার পরে বলবো যে কেন, কীভাবে সলভ করেছি। আমি বলবো কি, আমি কেন
সলভ করলাম, অর্থাৎ কেন আমি সলভ করলাম একবার সাইলেন্টলি, যাতে আপনারা থিঙ্কিং করেন যে স্যার কীভাবে সলভ করছেন, কি হতে পারে। অর্থাৎ বুঝিয়ে দিই আপনাদেরকে বর্তমানে। হি সেইস, ইনডাইরেক্টলি পড়ি, ডাইরেক্টলি পড়ি, হি সেইস আই এম নট ইউর সিস্টার। এই জায়গায় দেখতে পাচ্ছেন শি সেইস দ্যাট শি ইজ নট মাই সিস্টার। স্যার আপনারা বলবেন স্যার এই জায়গায় তো টেন্সের কোনো পরিবর্তন হয়নি। আমরা পূর্বে দেখেছি যে যদি কি হয়, যদি এই রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে, তাহলে কি হয়, আমাদের এই রিপোর্ট যে আমাদের ডাইরেক্ট স্পিচ রয়েছে, এই ডাইরেক্ট স্পিচের মধ্যে টেন্সের প্রভাব ফেলে না, অর্থাৎ টেন্সের কোনো পরিবর্তন আসে না, টেন্স যেভাবে আছে ওইভাবে থাকে। তো দেখতে পাচ্ছেন হি সেইস, এই জায়গায় সের জায়গায় আমি আরেকটি শব্দ ইউজ করতে পারবো, সে অর্থ কথা বলা, TELS টেলসও বলতে পারবো। মনে রাখবেন এই কথাটি, আপনারা টেলস দিয়েও করতে পারবেন, সেস দিয়েও করতে পারবেন, কারেক্ট হবে, কোনো অসুবিধা হবে না। তো আমি সলভ করেছি, শি সেইস রয়েছে জায়গায়, আর আমি কমা কোটেশন তুলে ডেট দিয়েছি, ডেট দিয়ে যুক্ত করতে হয়। মনে রাখবেন কমা কোটেশনের এগেনস্টে ডেট আসে অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন আপনারা নারেশন করবেন। তো ডেট দিয়ে দিয়েছি, আমি যুক্ত করে নিয়েছি সেন্টেন্সকে। আর যেহেতু সে বলেছে আই এম নট ইউর সিস্টার, তো প্রনাউনের পরিবর্তন হয়েছে। আই হলে কি হয় আমরা দেখেছিলাম, সি হবে অথবা হি হবে। তো যেহেতু সি থেকে বাক্যটি শুরু হয়েছে, অর্থাৎ এই আই ইন্ডিকেট করছে সিকে, আর সিকে যদি আই ইন্ডিকেট করে, যখন আমার মুখ দিয়ে আমি বলবো যে উনি একজন মহিলা বলেছিলেন যে আমি তোমার সিস্টার নয়, যখন আমার মুখ দিয়ে বলবো যে আমি বলবো কে উনি বলেছিলেন উনি আমার সিস্টার নয়, আর উনি বলতে আমরা এই জায়গায় সি ইউজ করবো, কেননা সিকে ইন্ডিকেট করছে। আর যেহেতু টেন্স আই এম নট ইউর সিস্টার, আইয়ের সাথে এম যুক্ত হয়, সি এর সাথে ইজ যুক্ত হয়, তাহলে আমরা ইজ যুক্ত করে নিয়েছি, টেন্সকে পরিবর্তন হবে না, কেননা প্রেজেন্ট টেন্সের মধ্যে তার রিপোর্টিং ভার্বটি রয়েছে। এইভাবে আমি সলভ করেছি, যেহেতু নেগেটিভ নট এনেছি। আর সে বলছে তোমার সিস্টার নয়, তাহলে ইউর থেকে মাই হবে, অর্থাৎ উনি আমাকে বলেছিলেন যে আমি তোমার সিস্টার নয়, আমি বলবো কি উনি আমাকে বলেছিলেন যে উনি আমার সিস্টার নয়। উনি আমাকে বলেছেন, মনে করে উনি বলেছেন যে, দ্যাট মিনস হচ্ছে যে উনি আমার সিস্টার নয়, উনি আমার সিস্টার নয়। এই হচ্ছে আমাদের নারেশনের কনভার্ট হয়েছে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে। আশা করি আপনারা বুঝেছেন, এইভাবে আপনারা বুঝে শুনে নোটস তৈরি করবেন। দ্বিতীয় বাক্য আমরা দেখি, রিতা একজন মহিলা, রিতা উইল সে টু আস, রিতা আমাদেরকে বলবে। ফিউচার ইনডিফিনিট দেখতে পাচ্ছেন, আর ফিউচার ইনডিফিনিট হলে টেন্সের পরিবর্তন হয় না। তো কী হবে, রিতা উইল সে টু আস, এই জায়গায় আমরা কি বলবো, রিতা উইল, সেকে আমরা টেল লিখতে পারি, রিটা উইল টেল আস বলতে পারি, অথবা সে আস বলতে পারি, টেল লিখলেও কোনো অসুবিধা হবে না, রাইট হবে। টেল আস, টু থাকবে না, টু সরে যাবে, কমা কোটেশনের পরিবর্তে আমরা কি ইউজ করব, দ্যাট ইউজ করব। তো রিতা উইল টেল আস দ্যাট উই আর স্টুডেন্ট বলেছে, আর এই জায়গায় দেখতে পাচ্ছেন ফিউচার ইনডিফিনিট হয়েছে, ফিউচার হয়েছে, তা আমাদের টেন্সের পরিবর্তন হবে না, আমরা লিখবো রিতা উইল সে আস দ্যাট উই আর স্টুডেন্টস। কতটা হার্ড নারেশন, বিলকুল ইজি, বিলকুল কোনো হার্ড কিছু নেই, বিলকুল ইজি। বলবেন স্যার এই জায়গায় প্রনাউনের পরিবর্তন কেন হয়নি? তো আমি এই জন্য এই ফ্যাকচুয়াল প্রশ্নগুলো নিয়ে এসেছি, এক্সাম্পলগুলো নিয়ে এসেছি, যাতে আপনাদের ডাউট হয়, আর যখনই ডাউট হবে তখন ক্লিয়ার করতে যাবেন, আর যখন ক্লিয়ার করতে যাবেন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন রিতা উইল সে আজ, আমাদেরকে বলছে, অর্থাৎ এই আমরা স্টুডেন্ট, রিতা আমাদেরকে বলছে, অর্থাৎ আমরা এই বাক্যের মধ্যে ইনক্লুড রয়েছি, এই জন্য রিতা উইল টেল আজ দ্যাট, আমরা উইকে চেঞ্জ করতে পারবো না, কারণ আমরা চেঞ্জ করলে মিনিং চেঞ্জ হয়ে যাবে, আমাদের মিনিং জায়গা রেখে ইনডাইরেক্ট করতে হবে। তাই যেহেতু আমাদেরকে বলছি আমরা স্টুডেন্ট, তখন আমি যখন বলবো যে রিতা আমাদেরকে বলেছিল যে আমরা স্টুডেন্ট, রিতা আমার দেখতে পাচ্ছেন ডাইরেক্ট সেন্টেন্সে দেখেন, রিতা উইল সে টু আস, রিতা আমাদেরকে বলবে আমরা স্টুডেন্ট, আর আমি বলছি রিতা উইল টেল আস, রিতা আমাদেরকে বলবে দ্যাট যে আমরা স্টুডেন্ট। এই জায়গায় আমরা রয়েছি, এই জায়গার মধ্যেও আমরা রয়েছি, অর্থাৎ মিনিং চেঞ্জ হয়নি, তা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করা হয়েছে। মিনিং চেঞ্জ হলে হবে না, মিনিং জায়গায় রাখতে হবে, আর মিনিংকে জায়গায় রাখার জন্য আমাদেরকে এই জায়গায় প্রনাউন পরিবর্তন করতে পারবো না, প্রনাউনকে জায়গায় রাখতে হবে, কেননা স্টুডেন্টসের মধ্যে আমি একজনও ইনক্লুড, যে কথা বলছেন, যে নেরেট করছেন, নেরেটরও অলরেডি এই স্টুডেন্টসের মধ্যে ইনক্লুড রয়েছেন, এই জন্য প্রনাউনের পরিবর্তন হয়নি, প্রনাউন জায়গায় রয়েছে। নেক্সট এক্সাম্পল আমরা দেখি, হি সেইড টু আস, দেখতে পাচ্ছেন এই জায়গায় আমরা প্রেজেন্ট রয়েছিল, ফিউচার ইনডিফিনিট রয়েছিল, আমাদের টেন্সের পরিবর্তন হয়নি, কিন্তু এই জায়গায় কোনো প্রেজেন্ট আর ফিউচার টেন্স থেকে আসেনি, আমাদের রিপোর্টিং ভার্বটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের। তো হি সেইড টু আস, সে আমাদেরকে বলেছিল, উনি আমাদেরকে বলিয়াছিলেন, দ্য আর্থ ইজ রাউন্ড। কিন্তু এই জায়গার মধ্যে আমাদের কনসেপ্ট রয়েছে, আমরা নোটস পেয়েছি, যদি চিরসত্য কোনো বাক্য হয় তাহলে এই বাক্যের মধ্যেও টেন্সের পরিবর্তন হয় না। তা আমাদের কিভাবে আমরা সলভ করব, হি সেইডও লিখতে পারবেন অথবা টোল্ডও লিখতে পারবেন। টোল হচ্ছে সুন্দর একটি
টোল, টেল, টোল, টোল। যেহেতু টেল আমরা সের পরিবর্তনে টেল ইউজ করেছি, তাহলে টেলের আপনারা সেইডের পরিবর্তনে টোল ইউজ করবেন। একটা সুন্দর ইংলিশ, কোনো ভুল হবে না। সেইড ইউজ করলেও শুদ্ধ হবে, কিন্তু টোলটা ইউজ করলে সুন্দর হবে, একটি সুন্দর ইংলিশ। তো টোল্ড ইউজ করবেন। হি টোল্ড, যেহেতু আমাদের পাস্ট ফর্ম রয়েছে সেইড, তাহলে আপনারা টেলের পাস্ট ফর্ম ইউজ করবেন, টেল, টোল, টোল। তাহলে টিও টোল্ড কীভাবে হবে? টিও এল ডি টোল্ড হবে। আচ্ছা, আপাতত আমরা টেল এই জায়গায় সেইড লেখে নেই, টোল, টোল বলে সেইড লিখছি, অর্থাৎ টোল আমরা লিখে নেই, টোল। তো আমরা কি বলবো? হি টোল্ড, টু উঠে যাবে, আজ বলবো। হি টোল্ড আজ, কমা কোটেশনের বদলে আমরা কি ইউজ করব? দ্যাট ইউজ করব। হি টোল্ড আজ দ্যাট। যেহেতু এই বাক্যটি হচ্ছে চিরন্তন সত্য, তাহলে জায়গায় থাকবে দ্য আর্থ ইজ রাউন্ড। দেখতে পাচ্ছেন, সলভ করেছি। হি সেইডের বদলে আমরা টোল্ড ইউজ করেছি। আর টু, আজ টু উঠে গিয়েছে, আজ জায়গায় রয়েছে। আর আমরা কমা কোটেশনের পরিবর্তনে দ্যাট ইউজ করেছি। দ্য আর্থ ইজ রাউন্ড যেহেতু চিরসত্য একটি বাক্য, তাই এই বাক্যের মধ্যে টেন্সের কোনো প্রভাব ফেলতে পারে না, টেন্স পরিবর্তন হবে না, টেন্স জায়গায় রয়েছে, আমাদের ইনডাইরেক্ট স্পিচ হয়ে গিয়েছে। এখন নেক্সট এক্সাম্পলে আমরা দেখি। হি সেইড, তিনি বলিয়াছিলেন, আই ভিজিট কাশ্মীর ওয়ান্স ইন এ ইয়ার। এই জায়গায় দেখতে পাচ্ছেন হি সেইড, আমরা হি টোল্ড লিখতে পারি। হি টোল্ড, কমা কোটেশনের পরিবর্তনে আমরা কি ইউজ করব? দ্যাট ইউজ করব। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন আই ভিজিট কাশ্মীর ওয়ান্স ইন এ ইয়ার। এই কথাটি হচ্ছে আমি প্রতি বছর একবার কাশ্মীরে ভিজিট করতে যাই, ঘুরতে যাই। তাহলে এই হবে অভ্যাসগত একটি সেন্টেন্স। আর অভ্যাসগত সেন্টেন্স হলে আমাদের টেন্সের প্রভাব ফেলবে না, অর্থাৎ টেন্সের পরিবর্তন হবে না, যেভাবে রয়েছে ওইভাবে থাকবে। তো আমাদের ড্যাট দিয়ে দিয়েছি। আর হি, উনি যেহেতু বলছেন, তখন আমি যখন আমার মুখ দিয়ে বলবো, আমি বলবো হি টোল্ড দ্যাট, হি বলবো, হি বলবো। আর হি BISI টি হবে। আর যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে, আর এই সেন্টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে, তাহলে এস যুক্ত হবে। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস অথবা ইএস যুক্ত হয় মেন ভার্বের সাথে। তো হি টোল্ড দ্যাট, এতটুকু আমরা বুঝেছি। সেইটের পরিবর্তে টোল্ড ইউজ করেছি, আর কমা কোটেশনের বদলা দ্যাট ইউজ করেছি। আই এর পরিবর্তন, প্রনাউন পরিবর্তন হয়, হি এসেছে। আর ভিজিট এই ভার্বটি যেহেতু আই ভিজিট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, তো আমরা যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে করি, তাহলে মূল ভার্বের সহিত আমরা এস অথবা ইএস যুক্ত করিতে হবে। হি ভিজিটস কাশ্মীর ওয়ান্স ইন এ ইয়ার। ওয়ান্স ইন এ ইয়ার, এই হচ্ছে আমাদের ইনডাইরেক্ট আমরা করেছি। দেখি নেক্সট সেন্টেন্সটা আমরা দেখি। আপনারা দেখতে পাচ্ছেন 12টি এক্সাম্পল নিয়ে এসেছি অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে, যাতে আপনাদের কোনো প্রকারের ডাউট না থাকে। সলিল সেইড, সলিল একজন মানুষের নাম। সলিল সেইড টু মি, সে আমাকে বলিয়াছিল, সলিল আমাকে বলিয়াছিল, ইউ উইল নট প্লে, তুমি খেলবে না। ইউ উইল নট প্লে, তুমি খেলবে না। আর আমরা জানি ফিউচার ইনডিফিনিটে হলে কি হবে? ফিউচার ইনডিফিনিটে যদি ফিউচারের মধ্যে যদি উইল শেল দিয়ে আসে, তাহলে আমরা কি করব? ইনডাইরেক্টে উড শুড দিয়ে করব। তো দেখি আমরা কিভাবে করি। সলিল সেইড টু মি, তো আমরা কি বলবো? সলিল টোল্ড মি, বা সেইড টু মি বললেও কোনো অসুবিধা হবে না। সলিল সেইড টু উঠে যাবে, সে সলিল কী হবে? সেইড মি অথবা টোল্ড মি। টোল্ড লিখলে সুন্দর হবে, সেইড লিখলেও ভুল হবে না, কারেক্ট হবে। আর কমা কোটেশনের পরিবর্তনে আমরা কি ইউজ করব? দ্যাট ইউজ করব। সলিল টোল্ড মি দ্যাট ইউ উইল নট প্লে। তো আমি বলছি, আমার মুখ দিয়ে যখন বলবো সলিল আমাকে বলেছিল যে আমি খেলতে পারবো না, তখন আমি যখন বলবো সলিল টোল্ড মি দ্যাট, ইউ বলবো নাকি তুমি খেলতে পারবে না, আমি আমার কথা বলছি, সলিল আমাকে বলেছিল। তো আমি যখন আমার কথা বলবো, তো আমি ইউজ করব, অর্থাৎ আই, আমাদের ইউ থেকে আই চলে এসেছে। আর উইল যেহেতু রয়েছে, তাহলে কি হবে? আই উড হবে, I would not play, আমি খেলতে পারবো না, অর্থাৎ আমি খেলবো না। সলিল সেইড টু মি, আমি বললাম সলিল টোল্ড মি। কমা কোটেশনের পরিবর্তনে আমরা ড্যাট ইউজ করেছি। ইউ থেকে আমাদের প্রনাউন চেঞ্জ হয়ে আই হয়েছে, যেহেতু সলিল আমাকে বলেছে, তাই ইউ হচ্ছে আমি। আর আমি যখন আমার কথা দিয়ে আমার কথা বলবো, ইউ বলবো না, আমি বলবো। আর উইল থেকে উড হয়েছে, আর নট রয়েছে, প্লে রয়েছে। বিলকুল ইজি হচ্ছে নারেশন। আমাদের আরেকটি এক্সাম্পল সলভ হয়ে গিয়েছে, যে সলিল টোল্ড মি দ্যাট আই উড নট প্লে। তারপরে আমরা দেখি আই সেইড টু ইউ। এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি, এটা বক্তাকে ডাইরেক্টলি আমি আমার কথা বলছি। আই সেইড টু ইউ, আমি তোমাকে
বলিয়াছিলাম, আই ডু নট বিলিভ ইউ, আমি তোমাকে বিশ্বাস করি না। আমি তোমাকে বলিয়াছিলাম, আমি তোমাকে বিশ্বাস করি না। আমি বলবো কি, আই সেড। এই বাক্যটি দুইভাবে আপনারা করতে পারবেন, আই সেড বা আই টোল্ড বলতে পারেন। আই সেডই বলি, আমার কোনো অসুবিধা হবে না। আই সেড, এই জায়গায় দ্যাট ইউজ করতেও পারবেন, দ্যাট না ইউজ করলেও কারেক্ট হবে। আর ইউ যে এই জায়গায় না বসালেই হবে। আই সেড দ্যাট, আই সেড দ্যাট দিয়ে দেই, দ্যাট না দিলেও কারেক্ট হবে, কোনো অসুবিধা হবে না। আই সেড দ্যাট আই ডু নট রয়েছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটে, আর টেন্স পরিবর্তন হবে, প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট হবে। তা পাস্ট ইনডিফিনিট নেগেটিভ কীভাবে হয়? পাস্ট ইনডিফিনিট নেগেটিভ আমরা জানি টেন্সের মধ্যে শিখেছি, ডিড নট দিয়ে হয়। তাহলে কী হবে? আই সেড দ্যাট আই ডিড নট বিলিভ ইউ। আর যেহেতু ডিড নট চেঞ্জ হয়ে গিয়েছে, বিলিভ ভার্বের চেঞ্জ হবে না, বিলিভ জায়গায় থাকবে, বিলিভ ইউ আমাদের ইনডাইরেক্ট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন, আই সেড দ্যাট না দিলেই চলবে, আই সেড আই ডিড নট বিলিভ ইউ, অথবা আই সেড দ্যাট আই ডিড নট বিলিভ ইউ। ডিড নট কেন হয়েছে? আমাদের ডু নট হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বারবার বলছি, আপনারা যদি নতুন দেখছেন, ওয়াচ করছেন, বুঝতে অসুবিধা হবে, কঠিন লাগবে, টেন্সের ক্লাস ঠিক ক্লিয়ার করে নেন। টেন্সের ক্লাসেস রয়েছে, কারেক্ট টেন্সের ক্লাস রয়েছে, টেন্স কারেক্ট টেন্স ক্লিয়ার করে তারপরে এই জায়গায় এসে আপনারা দেখেন, বিলকুল ইজি ফিল হবে, কোনো ডাউট ফিল হবে না, কোনো ডাউট থাকবে না। এখন দেখতে পাচ্ছেন, হি সেড আই হ্যাভ ডান দিস, হি সেড আই হ্যাভ ডান দিস। তো আমি কি বলবো? হি টোল্ড বলতে পারেন, হি সেড বলতে পারেন, কোনো অসুবিধা নেই। হি সেড, কমা কোটেশনের পরিবর্তনে আমরা দ্যাট ইউজ করবো। হি সেড দ্যাট, আর সে যখন ওনার কথা, উনি যখন ওনার কথা বলছিলেন তখন উনি আই বলেছিলেন, আর আমি যখন ওনার কথা আমার মুখ দিয়ে বলবো, আমি বলবো উনি বলেছিলেন। তাহলে কি হবে? হি আমরা দিয়ে দেবো হি। আর প্রেজেন্ট পারফেক্ট রয়েছে, দেখতে পাচ্ছেন, আই হ্যাভ ডান দিস, হ্যাভ ডান, হ্যাভ এসেছে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট হতে হবে। তো পাস্ট পারফেক্ট কীভাবে হয়? হি হ্যাড ডান, আর যেহেতু দিস আসলে আমাদের দ্যাট হয়, আমরা জানি প্লেসের পরিবর্তনে দেখেছি, তাহলে দ্যাট হবে। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। তো দেখতে পাচ্ছেন, হি সেড আমি লিখে নিলাম, কোনো অসুবিধা নেই। টোল্ড লিখলেও পারতাম, কোনো অসুবিধা নেই। কমা কোটেশনের পরিবর্তনে দ্যাট ইউজ করেছি। আই যেহেতু হি ইন্ডিকেট করছে, তাহলে আমি যখন আমার মুখ দিয়ে বলবো, উনি যখন বলেছিলেন আই হ্যাভ ডান দিস, তখন আমি যখন বলবো উনি কাজটি করিয়াছিলেন, তখন কী হবে? হি হয়ে যাবে, আই এর পরিবর্তনে হি চলে এসেছে। আর যেহেতু আমার হ্যাভ ডান দিস রয়েছে, এই বাক্যটি হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমরা কি করব? পাস্ট পারফেক্টে কনভার্ট করতে হবে, টেন্সের পরিবর্তন হবে হি হ্যাড। যেহেতু হ্যাড ডান আমাদের পাস্ট পারফেক্ট, আর দিস থেকে দ্যাট হয়ে আমাদের এসেছে, অর্থাৎ আমাদের সেন্টেন্সটি হয়েছে হি সেড দ্যাট হি হ্যাড ডান দ্যাট। আশা করি আপনাদের এই কনসেপ্টটুকু বিলকুল ক্লিয়ার হয়ে গেছে। এখন আরও একটি এক্সাম্পল আমরা সলভ করি। সি সেড টু মি, সে আমাকে বলিয়াছিল, আই শ্যাল নট হেল্প ইউ। বিলকুল ইজি, আপনারা সবাই করতে পারবেন। সি সেড টু মি আমি বলতে পারি সি সেড মি, অথবা সি টোল্ড মি বলতে পারি, সি টোল্ড মি, সি টোল্ড মি। কমা কোটেশনের পরিবর্তনে আমরা কি ইউজ করি? দ্যাট ইউজ করি অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে। তো হি টোল্ড মি দ্যাট, কি বলবো? আমাকে বলেছিল, তো আমি বলবো আমার কথা, সি বলেছিল, যেহেতু সে বলেছিল, তো সে বলেছিল আমাকে, আমি তোমাকে হেল্প করবো না। আমি যখন সেন্টেন্সটি আমার মুখ দিয়ে বলবো, তখন বলবো সে আমাকে হেল্প করবে না, সে আমাকে হেল্প করবে না। তো কী হবে? সি, আর সেল এসেছে, সেল থেকে কী হয়? শুড হয়, আমরা জানি। আর নেগেটিভ রয়েছে, আমরা কি বলবো? নট নিয়ে নেব। অর্থাৎ কীভাবে হবে? শুড নট হেল্প, আর ইউ পরিবর্তন হয়ে কী হবে? ইউ পরিবর্তন হয়ে আমাদের মি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা কীভাবে সলভ করেছি। সি সেড টু মি, তিনি আমাকে বলিয়াছিলেন, ওই মহিলা, আই শ্যাল নট হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব না। তো আমি বলছি তিনি আমাকে বলিয়াছিলেন যে তিনি আমাকে হেল্প করবেন না, তিনি আমাকে হেল্প করবেন না, এই জন্য ইউ থেকে মি এসেছে। আর ইউকে ইন্ডিকেট করছে মিকে, অর্থাৎ যখন আমি আমার কথা বলবো আমার মুখ দিয়ে, তখন কি হবে? ইউ থেকে মি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, শি টোল্ড মি দ্যাট শি উড নট হেল্প মি। তারপরে নেক্সট এক্সাম্পলে আমরা সলভ করি, একটি বড় এক্সাম্পল। এক্সাম্পলটি হোমওয়ার্ক তাও আপনারা করে নেবেন, হোমওয়ার্ক আপনারা এই এক্সাম্পলটি করে নেবেন, একটু বড়, এই জায়গায় স্পেস থাকবে না, আপনারা করবেন, করে আমাকে কমেন্ট বক্সে লিখে দিবেন যে স্যার আমরা ক্লাস দেখে নারেশন বুঝেছি এবং করেছি অ্যাসার্টিভ সেন্টেন্সের একটি এক্সাম্পল। তো 10 নম্বর এক্সাম্পলটি আমরা দেখি। মিনা সেড টু মি, মিনা আমাকে বলিয়াছিল, ইউর ব্রাদার ডাজ নট নো মি। দেখছেন প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে রয়েছে। আমরা কি করব? মিনা সেড মি বলতে পারি, অথবা মিনা টোল্ড মি বলতে পারি। টোল্ড মি হলে সুন্দর হবে, মিনা টোল্ড মি দ্যাট
ইউর ব্রাদার বলছে, আমরা বলছি কি আমার ভাই, মিনা বলছে, তো আমি বলবো কি আমার ভাই ডাজ নট থেকে ডিড নট হবে, যেহেতু ডাজ নট প্রেজেন্ট ইনডিফিনিটে রয়েছে। আপনারা কী করবেন, ডিড নট নো মি বলছে, ওনাকে চিনে না, তাহলে আমি কী বলবো, ডিড নট নো হার, অর্থাৎ মিনাকে চিনে না। এভাবে আপনারা 9, 10, 11, 12 এই 4টি আপনাদের জন্য এক্সাম্পল হোমওয়ার্ক রয়ে গেল, আপনারা করে নেবেন, বিলকুল করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আমি বুঝিয়ে দেই, করিম সেড টু রহিম, করিম সেডকে বলিয়াছিল, করিম রহিমকে বলিয়াছিল, আই ডিড নট নো ইউ। তো এই যে প্রেজেন্ট ইনডিফিনিটের পাস্ট ইনডিফিনিটে রয়েছে, তো আমরা কি বলবো, করিম টোল্ড রহিম, করিম রহিমকে বলিয়াছিল, কমা কোটেশনের পরিবর্তনে ড্যাট ইউজ করবেন, তারপরে কি হবে, আর আই বলছে করিম, অর্থাৎ আমি বলবো কি হি, এই করিমের পরিবর্তে যেহেতু আমি বলছি, তো কি বলবো, হি ডিড নট থেকে কি হবে, পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট হয়, আমি বলবো হি হ্যাড নট, আর ন থেকে নিউ হবে, হ্যাড নট হয়েছে নিউ হবে, হ্যাড নট নিউ, ইউ মিনস হচ্ছে রহিম, অর্থাৎ ডিড নট নিউ হিম বলতে পারি অথবা রহিম বলতে পারি। সেম এক্সাম্পলটি আপনারা করবেন, হি সেড টু মি, সে আমাকে বলিয়াছিল, উই শ্যাল গো টু আওয়ার স্কুল টুমোরো, আমরা কালকে আমাদের স্কুলে যাব। তো আমরা কি করব, হি সেডের জায়গায় টোল বলতে পারি, হি সেড মি আমাকে বলিয়াছিল, কমা কোটেশনের পরিবর্তনে দ্যাট ইজ করব, উই শ্যাল গো, তো আমরা কি করব, যেহেতু আমাকে বলেছিল আর এই উইয়ের মধ্যে আমি ইনক্লুড রয়েছি, তো আমরা কি বলবো, উই শুড গো টু আওয়ার স্কুল টুমোরোকে আমরা বলতে পারি, টুমোরোর পরিবর্তনে ডাইরেক্টলি যদি টুমোরো হয়, ইনডাইরেক্টলি আমরা কী বলি, দ্য নেক্সট ডে, তো টুমোরোর জায়গায় আমরা কী করব, দ্য নেক্সট ডে ইউজ করব। এই হচ্ছে আমি বুঝিয়ে দিয়েছি, আপনারা আরও একটু কনসেপ্ট লাগিয়ে ক্লিয়ার করে আপনারা এই 9, 10, 11, 12 এই 4টি এক্সাম্পল করবেন। অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো, আপনারা কী করবেন, এই 4টি এক্সাম্পল করে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, স্যার অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে 4টি এক্সাম্পল দিয়েছিলেন, করার জন্য হোমওয়ার্ক আমরা করেছি, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বুঝে শুনে করেছি। এখন চেষ্টা করব নেক্সট ফেজ ইন্টারোগেটিভ নিয়ে আসার জন্য কিছু সময়ের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সম্মুখে আরও একটি ফেজ নিয়ে আসলাম। এই ফেজের মধ্যে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে নারেশন করব, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব, যে ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে কীভাবে নারেশন আমাদের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নিতে হয়, অথবা কনসেপ্ট কী রয়েছে তা নিয়ে এই ফেজের মধ্যে আলোচনা করব। আশা করি আরও একটি পার্ট আমাদের করতে হবে, অনেকটা লং হয়ে যাচ্ছে ক্লাস, এই ফেজ করে আমাদের স্টপ হয়ে যাবে আজকের ক্লাস, প্রথম পার্ট নারেশনের। আর দ্বিতীয় পার্টের মধ্যে আমরা ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি নিয়ে আলোচনা করব। তো প্রথম পার্টটি আমরা আরম্ভ করি এই ফেজের ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে। দেখতে পাচ্ছেন ইন্টারোগেটিভ সেন্টেন্স কি। প্রথমত আমি সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি পার্টস অফ স্পিচের সাথে, আমি মনে করি এই জায়গায় আর আলোচনা করার প্রয়োজন নেই, অলরেডি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। তারপর যে বাজার আপনার নতুন ওয়াচ করছেন, হয়তো জানেন না, বলছেন যে স্যার মনে মনে বলছেন যদি স্যার বলে দিতেন, পরবর্তী সময়ে আমরা প্রিভিয়াস ক্লাসেসগুলো দেখে নিব। আর যদি নতুন ওয়াচ করেন, আমি 100% আপনাদেরকে বলবো, আপনারা প্রথমে গিয়ে টেন্সের ক্লাস, পার্টস অফ স্পিচের ক্লাস ওগুলো ক্লিয়ার করেন, তারপরে দেখবেন বিলকুল ইজি হয়ে যাবে। আর এই নারেশনের ক্লাসগুলো সবার জন্য ইম্পর্টেন্ট, কম্পিটিটিভ এক্সামের জন্য তো ইম্পর্টেন্টই। আর যে বাজার একাডেমিক ক্লাসেসের মধ্যে রয়েছেন, ক্লাস 9, 10, 11, 12-এর মধ্যে 2টি মার্ক করে ফাইনাল এক্সামের মধ্যে আসে। তো যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, ডেফিনেটলি এগুলি আর মিস হবে না। তো দেখতে পাচ্ছেন ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে যে বাক্যের দ্বারা প্রশ্ন করা হয়। এক কথা যদি আমি বলি, যে বাক্য দিয়ে প্রশ্ন করা হয় তাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন শেষে কী হবে, তার কোয়েশন মার্ক হবে ডেফিনেটলি। তো প্রশ্ন 2 ধরনের হয়ে থাকে, আমরা পূর্বে আলোচনা করেছিলাম। নাম্বার 1 হচ্ছে স্পেসিফিক কোয়েশন, এন্ড নাম্বার 2 হচ্ছে ইয়েস নট বা ইনভার্টেড কোয়েশনস। তো কোয়েশন 2 রকমের হতে থাকে, নর্মালি আমরা ইউজ করে থাকি, অনেক ধরনের হতে পারে, আরও কোয়েশন রয়েছে, সেগুলো আমাদের জানা প্রয়োজন নেই। টেক কোয়েশন রয়েছে, ইনভার্স কোয়েশন রয়েছে, অনেক কিছু রয়েছে। তো জাস্ট আমাদের নারেশনের মধ্যে 2টি কোয়েশনের প্রয়োজন। একটি হচ্ছে ইয়েস নো কোয়েশন, যাকে ইনভার্টেড কোয়েশন বলা হয়, আর একটি হচ্ছে স্পেসিফিক কোয়েশন, যাকে WH কোয়েশনও বলা হয়। তো ইয়েস নো কোয়েশন কি আমরা প্রথমে বুঝি। ইয়েস নো কোয়েশন হচ্ছে এমন ধরনের কোয়েশনস যে কোয়েশনগুলোর জবাব ইয়েস নো দিয়ে দেওয়া যায়, তাকে ইনভার্টেড কোয়েশনও বলা হয়। যেমন আমি যদি বলি হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কি ভাত খেয়েছো, তুমি বলতে পারো ইয়েস স্যার অথবা নো স্যার, আনসার হয়ে যাবে। সেই আমি যদি বলি আর ইউ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র, তো আপনি বলতে পারেন ইয়েস স্যার, নো স্যার, আনসার হয়ে যাবে। কিন্তু আমি যদি বলি আপনাকে হোয়াটস ইউর নেম, তোমার নাম কি, তুমি তখন ইয়েস নো বললে জবাব হবে না, তখন সম্পূর্ণ একটি সেন্টেন্স বলতে হবে যে মাই নেম ইজ সুলতান, এইভাবে বলতে হবে। তো এইভাবে যখন বলতে যাবেন, যখন একটি কোয়েশনের জবাব ইয়েস নো দিয়ে দেওয়া যায় তাকে ইয়েস নো কোয়েশন বলে, আর যখন একটি কোয়েশনের জবাব ইয়েস নো দিয়ে দেওয়া যায় না, সম্পূর্ণ একটি সেন্টেন্স বলতে হয়, তখন এই ধরনের কোয়েশনকে স্পেসিফিক কোয়েশন বলে। তো আশা করি আপনারা এই দেখতে পাচ্ছেন ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইনভার্টেড কোয়েশন, ইয়েস নো কোয়েশন কাকে বলে বুঝে নিয়েছেন।
স্পেসিফিক কোয়েশন WH কোয়েশন দিয়ে আমরা করে থাকি, তা কাকে বলে বুঝে নিয়েছেন। এখন আমরা দেখব ডাইরেক্ট নেরেশন থেকে অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তন করার ক্ষেত্রে সাম চেঞ্জিং রয়েছে। ইন্টারোগেটিভের মধ্যে আলাদা কিছু চেঞ্জিং রয়েছে যেগুলি আমাদেরকে জানতে হবে প্রথমত, তারপরে আমরা এক্সাম্পলগুলো সলভ করব, তার সাথে একটি নোটস রয়েছে, নোটসটিও আমরা বুঝবো। তো দেখি কি চেঞ্জিং রয়েছে। চেঞ্জিং হচ্ছে রিপোর্টিং বার্ব। রিপোর্টিং বার্ব আমরা পূর্বে চিনেছি, যদি প্রথম ক্লাস না ভালো করে প্রথম ফেজটি না দেখেন তাহলে আবার ব্যাক করে গিয়ে প্রথম ফেজটি বুঝে আসেন রিপোর্টিং বার্ব কাকে বলে। অর্থাৎ এই সাবজেক্টের সাথে যা বার্বটি থাকবে তাকে রিপোর্টিং বার্ব বলা হয়। তো রিপোর্টিং বার্ব যেমন সে আমি দিয়েছি এক্সাম্পল, যদি রিপোর্টিং বার্বের পরিবর্তে ইকুয়াল টু দিয়েছি, অর্থাৎ বার্বের পরিবর্তে মতলব এই জায়গায় ডাইরেক্ট নেরেশনের মধ্যে রিপোর্টিং বার্বের মধ্যে সে এইভাবে আসবে, উইল সে আসবে। আর এগুলির পরিবর্তে আমরা যখন ইনডাইরেক্ট নারেশন করব, সেন্টেন্সটি ইনডাইরেক্টলি ট্রান্সফার করব, চেঞ্জ করব, কনভার্ট করব, তখন আমরা সের বদলা আস্ক ইউজ করতে পারি অথবা ইনকোয়ারি ইউজ করতে পারি। আস্ক ইউজ করতে পারি, ইনকোয়ারি ইউজ করতে পারি, কোনো অসুবিধা নেই। যখন এক্সাম্পল সলভ করবো আরও ভালো করে বুঝবেন। তারপরে হচ্ছে কোটেশন, কমা কোটেশনের পরিবর্তে না, আমি ব্র্যাকেটের মধ্যে লিখেছি অর্থাৎ ডাইরেক্ট চিহ্ন লিখে নিয়েছি। কমা কোটেশনের পরিবর্তে ইনডাইরেক্টের মধ্যে আপনারা ইফ ইউজ করতে পারেন, ওয়েদার ইউজ করতে পারেন, যদি WH দিয়ে কোয়েশ্চনটি না হয়। যদি WH দিয়ে কোয়েশ্চনটি হয় তাহলে লিঙ্কার হিসাবে আপনারা অর্থাৎ দুইটি বাক্যকে যুক্ত করার হিসাবে ইফ ওয়েদার ইউজ করতে পারবেন না, তখন ডাইরেক্টলি WH কোয়েশ্চন যে কোয়েশ্চনটি দিয়ে করা হবে ওই কোয়েশ্চন দিয়ে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে 4-5টি কোয়েশ্চন লিখেছি, সলভ করব, আপনারা দেখবেন। তো কমা কোটেশনের পরিবর্তনে যদি স্পেসিফিক কোয়েশন না হয় অর্থাৎ ইয়েস নো কোয়েশন যদি হয় তাহলে লিঙ্কার হিসাবে আপনারা ইফ অথবা ওয়েদার ইউজ করবেন। আর যদি স্পেসিফিক কোয়েশন হয়, WH কোয়েশন হয়, তাহলে এই জায়গায় ইফ ওয়েদার ইউজ হবে না, ডাইরেক্টলি WH কোয়েশনটি বসবে ইনডাইরেক্টের মধ্যে। তারপরে কোয়েশন মার্কের বদলে আমরা কি করব, ইনডাইরেক্টের মধ্যে ফুল স্টপ ইউজ করব। এই হচ্ছে আমাদের কনসেপ্ট ইন্টারোগেটিভের নারেশনের। তারপর আমরা এক্সাম্পল শুরু করি, এক্সাম্পল আরম্ভ করি। হি সেড, তো আমরা পেয়েছি সের বদলা কি করব, আস্ক অথবা ইনকোয়ারি বসাবো, যে কোনো একটি নিতে পারি আমরা। তো আমি নিলাম হি, আর আস্ক আমি লিখে নিলাম ASKED। বলবেন স্যার আপনি তো এই জায়গায় আস্ক লিখেছেন, এই জায়গায় আস্ক কেন করে নিলেন? যেহেতু আমাদের যে রিপোর্টিং বার্বটি রয়েছে, রিপোর্টিং বার্বটি পাস্ট ফর্মের মধ্যে রয়েছে, তাই আমরাও এর পরিবর্তে যে শব্দটি ব্যবহার করছি এই শব্দটিকেও আমাদেরকে পাস্ট করতে হবে। তো আমরা পাস্ট করে নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন কমা কোটেশন। কমা কোটেশনের পরিবর্তনে আমরা কি ইউজ করতে পারি, ইফ ইউজ করতে পারি, ওয়েদার ইউজ করতে পারি। তো আমরা ইফ ইউজ করি, ওয়েদার অন্য জায়গায় ইউজ করব, এই জায়গায় করলে পারবেন, আমরা অসুবিধা নেই। হি আস্কড ইফ, আর আর ইউ রিডিং এ স্টোরি, এই জায়গায় দেখতে পাচ্ছেন আর ইউ রিডিং এ স্টোরি, এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটি এক্সাম্পল। আর আমরা জানি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে টেন্স পরিবর্তন হয়ে পাস্ট কন্টিনিউয়াস হবে। আর কি করবেন, ইফের পরেই যেহেতু আমাদের শেষে ফুল স্টপ থাকবে, শেষে কোয়েশ্চন মার্ক আসবে না, তাহলে আমাদের সেন্টেন্সটি এমনভাবে তৈরি করতে হবে যাতে আমাদের কোয়েশ্চন যুক্ত না হয়, অর্থাৎ সেন্টেন্সটি যাতে ইন্টারোগেটিভ না হয়, অ্যাসার্টিভ হয়ে যায়। তো অ্যাসার্টিভ করতে হলে আমাদের কি করবেন, ইফের পরেই আপনারা সাবজেক্টটি নিয়ে আসবেন। তো হি সেড, ই বলেছিল আর ইউ রিডিং এ স্টোরি, আর ইউ রিডিং এ স্টোরি। তো আমি বলছি অর্থাৎ এই জায়গায় ইউ মিনস হচ্ছে আমি, তো আমি কি বলবো আই, আর যেহেতু এসেছে তো আমাদের কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে পাস্ট কন্টিনিউয়াস কিভাবে করব, আই ওয়াজ রিডিং এ স্টোরি। দেখতে পাচ্ছেন আমাদের হয়ে গিয়েছে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ট্রান্সফার করে নিয়েছি, শেষে ফুল স্টপ বসেছে। বলবেন স্যার এই জায়গার মধ্যে আপনি কেন আই ওয়াজ করলেন, ওয়াজ আই হলো না? যদি আমি ওয়াজ আই করতাম তাহলে সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসতো না, সেন্টেন্সের শেষে আমাদেরকে কোয়েশ্চন মার্ক বসাতে হবে। আর আমাদের ফর্মুলা বলছে, আমাদের নারেশন বলছে যে ইনডাইরেক্টে যাওয়ার পরে আর কোয়েশ্চন মার্ক থাকবে না, ফুল স্টপ হবে। এই জন্য আমি কি করেছি, অক্সিলারি বার্বের পরে আমি কি আগে পূর্বে নিয়ে নিয়েছি সাবজেক্টকে। আর যদি অক্সিলারি বার্বকে আর ইউরের মতো যদি আমরা রেখে দিতাম তাহলে আমাদের কোয়েশ্চন মার্ক হয়ে যেত, রং হয়ে যেত। এই জন্য আমরা ফুল স্টপ বসানোর জন্য রুলস ফলো করার জন্য আমরা কি করেছি, আয়ের পরে আমরা অক্সিলারি ভার্বকে ইউজ করেছি। আশা করি হেল্পিং ভার্বকে ইউজ করেছি, আপনারা বুঝেছেন। আর এর পরিবর্তে ইয়ে ওয়াজ এসেছে, আর ইউ এর পরিবর্তে কি এসেছে, আই এসেছে, তা আমরা জানি ট্রান্সফার হয়ে কি হয়। সেকেন্ড এক্সাম্পল আমরা সলভ করি। শি সেড টু মি, তো আমরা কি বলবো, শি লেখা নেই, সেইডের পরিবর্তে আমরা আস্ক বলতে পারি, ইনকোয়ারি বলতে পারি। আর সেড যেহেতু এসেছে পাস্ট ফর্মে রয়েছে, আমরা আস্ক বলবো, ইডি যুক্ত করতে হবে। আজকের পাস্ট ফর্ম হচ্ছে আজ করতে জিজ্ঞাসা করা, অথবা এই জায়গায় আপনারা আরেকটি ব্যবহার করতে পারেন, ওয়ান টু নো। অনেক লং হয়ে যাবে তাই দেইনি,
কোনো বলবেন স্যার আমারে তো অন্য একজন স্যার আমাকে দিয়েছেন 1 2 নিয়ে দিয়ে করিয়েছেন। আপনারা আজকের পরিবর্তে ইনকোয়ারি ইউজ করতে পারবেন, আজ ইউজ করতে পারবেন, 1 2 ইউজ করতে পারবেন। আর যখন পাস্ট হবে ওয়ান্টেড টু ন হবে, অর্থাৎ এই জায়গায় আপনার পাস্ট এই 1কে পাস্ট করতে হবে। আর 2 এর পরে বারবার প্রেজেন্ট ফর্ম হয়, 2 এর পরের ভার্বটি চেঞ্জ হবে না, প্রথম ভার্বটি চেঞ্জ হবে। তো শি আস্কড, আমরা কমা কোটেশনের পরিবর্তে দেখতে পাচ্ছেন আমাদের উইল ইউ হেল্প মি, আমি ইয়েস না বলে আনসার দিতে পারবো, এই জন্য আমরা কমা কোটেশনের পরিবর্তে ওয়েদার অথবা ইফ ইউজ করতে পারি। তো আমি ইফ লিখে নিই। আর ইফ যেহেতু আমাকে বলছে আস্কড মি, হি আস্কড মি, এই জায়গায় মিকে যুক্ত করে নেবেন। তারপরে কমা কোটেশনের পরিবর্তে আমি কি ইউজ করলাম, কমা কোটেশনের পরিবর্তে আমি ইফ ইউজ করলাম। এই জায়গায় ক্যাপিটাল হবে না, স্মল হবে, সেন্টেন্সের মধ্যে ক্যাপিটাল হয় না, স্মল হয়। ইফ ইউজ করলাম। শি আস্কড মি ইফ, আমাকে যেহেতু বলছে তা আমি কি বলবো আই। আর রয়েছে আমাদের উইল দিয়ে, উইল শেল দিয়ে আসলে আমাদের কি হবে, উইল শেল দিয়ে আসলে আমাদের উড হবে, আই উড। আর হেল্প বলছে, হেল্প আমাদের জায়গায় থাকবে। আর মি বলতে শিকে ইন্ডিকেট করছে, তো কি হবে, হার হবে। আশা করি আপনারা এই এক্সাম্পলটা বুঝেছেন যে শি আস্কড মি, আমরা সেইটার পরিবর্তে আস্ক ইউজ করেছি। আর মি তো আমাদের রয়েছে, টু উঠে গিয়েছে। আর আমাদের কমা কোটেশনের পরিবর্তনে ইফ ইউজ করেছি, আমরা ওয়েদার ইউজ করতে পারতাম। তারপরে আমরা কি করেছি, যেহেতু আমাদের ফুল স্টপ বসাতে হবে, আর ইউ বলে আমাকে বলছে, মি মিনস ইউ, মি ইন্ডিকেট করছে, তো আমি আই বললাম। আর উইলের পরিবর্তে আমরা জানি উইল শেল আসলে উড হবে, তো আই উড হেল্প। আর মি বলতে শিকে ইন্ডিকেট করছে, তাই হার হয়েছে। অর্থাৎ প্রশ্ন অর্থ কি, তিনি আমাকে বলিয়াছিলেন আমি কি উনাকে হেল্প করতে পারবো। তা আমি কি বলবো, তিনি আমাকে বলিয়াছিলেন যে আমি কি ওনাকে হেল্প করতে পারবো, এই হচ্ছে ওনাকে বলতে হারকে বোঝানো হচ্ছে। তো আশা করি এই এক্সাম্পলটাও বুঝেছেন। এখন নেক্সট এক্সাম্পলটি আমরা সলভ করি। হি সেড টু রিয়া, এই এক্সাম্পলটি আপনাদের জন্য হোমওয়ার্ক, আপনারা করবেন। দুইটি আমি করে নিয়েছি, আপনারা একটি করবেন। এই এক্সাম্পলটি হোমওয়ার্ক, এইভাবে এই যে ফর্মুলা ইউজ করেছি, এই ফর্মুলাগুলো ইউজ করে, এই নিয়মগুলো ইউজ করে আপনারা হি সেড টু রিয়া ইজ ইউর ফাদার এ টিচার, আপনারা কী করবেন আমি বলে দিচ্ছি, সলভ করে নেবেন। হি আস্কড রিয়া বলতে পারেন, অথবা হি ইনকোয়ারিড রিয়া বলতে পারেন, অথবা বলতে পারেন হি ওয়ান্টেড টু নো রিয়া, রিয়ার কাছ থেকে জানতে চেয়েছিল। নর্মাল হচ্ছে আস্ক বেশিবার ইউজ করা হয়, আস্ক ইউজ করে বলতে পারেন হি আস্কড রিয়া। কমা কোটেশন পরিবর্তনে কী ইউজ করবেন, ইফ ইউজ করবেন, ইফ। আর ইউর ফাদার মিনস হচ্ছে সাবজেক্ট, তো যখন রিয়াকে বলবেন তো আমি কি বলবো, ইফ হার ফাদার, রিয়া তো আমার কোনো কিছু নেই, অর্থাৎ হি অ্যান্ড রিয়ার সাথে কথোপকথন চলছে, তো আমি বলবো ইফ হার ফাদার, যেমন ইজ এ টিচার হয়েছে, তো আপনারা বলবেন ইফ হার ফাদার ওয়াজ এ টিচার। ইজ যেহেতু আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে, আপনারা কী করবেন, পাস্টের মধ্যে নিয়ে নেবেন, প্রেজেন্টের মধ্যে রয়েছে, পাস্টের মধ্যে কনভার্ট করে নেবেন। তো এগুলি আপনার হোমওয়ার্ক হিসাবে করে দিবেন। তারপর আমরা নোটসটি বোঝার চেষ্টা করি, নোটসের মধ্যে কী রয়েছে। নোটস 4 আমাদের সাধারণত মডেল অক্সিলারিগুলো, অর্থাৎ মডেল অক্সিলারি ভার্ব যেগুলো রয়েছে, অথবা কালারিং ভার্ব বলা হয়, WH কোয়েশন বলা হয়, এগুলি কোনো পরিবর্তন হয় না। কিন্তু কখনো মাস্টের পরিবর্তনে হেড টু, ভালো করে বুঝেন, মাস্টের পরিবর্তনে হেড টু এবং শুডের পরিবর্তে সাবজেক্টের পার্সন অনুযায়ী উড বসানো হয়। এই একটি কনসেপ্ট মনে রাখবেন, ইম্পর্ট্যান্ট একটি কনসেপ্ট, আমি নোট বলে লিখে দিয়েছি, আপনারা লিখে রাখবেন। তো আমরা এখন এক্সাম্পল সলভ করি। এতটুকু আমরা সলভ করেছি এক্সাম্পলগুলো, WH কোয়েশন নয়, ইয়েস নো কোয়েশন, অর্থাৎ ইনভার্টেড কোয়েশন করেছি। এখন আমরা দেখতে পাচ্ছেন WH কোয়েশন থেকে এসেছে, হোয়াই দিয়ে এসেছে। এখন আমরা WH কোয়েশন থেকে 3-4টি কোয়েশন সলভ করি, দেখি কীভাবে সলভ করা হয়, স্পেসিফিক কোয়েশন কীভাবে সলভ করা। কি বলছে, হি সেড টু মি, তো আমি কি বলবো, হি সেইটার পরিবর্তে আজকে ইউজ করবো, আপনি যে কোনো ইচ্ছা ইউজ করতে পারেন, 3টি অপশন রয়েছে। হি আস্কড মি আমি লিখে নিলাম এতটুকু অবধি পর্যন্ত, এই জায়গাটা এরেজ করে নিই, তাহলে এই জায়গায় ভালো করে করতে পারবো, আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো। তো আমি এই জায়গায় কনভার্ট করি, হি আস্কড মি, যেহেতু পাস্টে রয়েছে আমরা পাস্টে লিখেছি। কমা কোটেশনের পরিবর্তনে আমি বলেছিলাম যদি স্পেসিফিক কোয়েশন হয় তাহলে এই জায়গার মধ্যে লিঙ্কার হিসাবে ডাইরেক্টলি হয় চলে আসবে। তো হি আস্কড মি হোয়াই
আর যেহেতু আমাদের শেষে ফুল স্টপ বসতে হবে, তাই আমাদের প্রথমে অক্সিলিয়ারি ভার্ব আনলে, হেল্পিং ভার্ব আনলে আমাদের শেষে কোয়েশ্চন মার্ক চলে আসবে, অর্থাৎ কোয়েশ্চন হয়ে যাবে। আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হতে হবে যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে কনভার্ট করব। তো আমরা কী করবো, প্রথমে সাবজেক্ট খুঁজবো। সাবজেক্ট কী রয়েছে, ইউর সিস্টার। সাবজেক্ট কী রয়েছে, ইউর সিস্টার। আর যখন আমাকে বলছে, কারণ আমি যখন বলবো, সে যখন আমাকে বলেছিল তোমার সিস্টার, আমি যখন বলবো আমার সিস্টার আমি বলবো। তো হয় মাই সিস্টার, হয় মাই সিস্টার। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন ডিড এসেছে, অর্থাৎ এই সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সের। তো আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা জানি পাস্ট পারফেক্ট হয়ে থাকে, তাহলে বলবো হোয়াই মাই সিস্টার হ্যাড নট, যেহেতু নেগেটিভ হয়েছে হ্যাড নট। আর গ থেকে কি হবে, গান হবে, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স হলে বারবার চেঞ্জ হয়, আমরা জানি পাস্ট পারফেক্টের মধ্যে হি আস্কড মি হোয়াই মাই সিস্টার হ্যাড নট গান টু স্কুল। এই হচ্ছে আমাদের কনভার্ট। বিলকুল ইজি, জাস্ট আপনাদের প্রিভিয়াস নলেজ থাকতে হবে। আর এই যে চ্যাপ্টারের মধ্যে প্রথমে যে কনসেপ্টগুলো দিয়েছি, কনসেপ্টগুলো থাকতে হবে, তখন বিলকুল ইজিলি করতে পারবেন। এই হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইনভার্টেড কোয়েশন, স্পেসিফিক কোয়েশনের আমরা কী করেছি, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টলি ট্রান্সফার করেছি। আরও একটি সেন্টেন্স ট্রান্সফার করি, আই সেড। আই সেডের পরিবর্তনে আমি কি বলবো, আই আস্কড বলতে পারি, আই আস্কড বা ইনকোয়ারিড অফ বলতে পারি, আই আস্কড। যেহেতু আমাদের স্পেসিফিক কোয়েশন এসেছে, এই জায়গায় আমাদের লিঙ্কার হিসাবে ইফ ওয়েদার আসবে না, ডাইরেক্টলি আমাদের হোয়াই চলে আসবে। আই আস্কড হোয়াই উইল ইউ ইট লাইক দ্যাট, তুমি কেন এইভাবে শেখো। তো আই আস্কড, মনে করেন আই আস্কড হিম, তাকে বলিয়েছিলাম। তো আমি বলবো আই আস্কড ইউ। যদি বলি তো এই জায়গায় ইউ বলতে পারেন। আই আস্কড আমি জিজ্ঞাসা করিয়েছিলাম যে হোয়াই উইল ইউ ইট লাইক দিস, এইভাবে তুমি কেন খাইবে, এইভাবে তুমি কেন খাইবে। তো আমরা কী করবো, আই আস্কড, সেইটির পরিবর্তে আইস ইউজ করেছি, হোয়াই চলে এসেছে লিঙ্কার হিসাবে। তারপরে আমরা সাবজেক্ট খুঁজবো, সাবজেক্ট আমাদের কী হবে, তো আমরা কী বলবো, ইউ ইউজ করতে পারি। আমি তাকে বলিয়েছিলাম, অর্থাৎ হি হবে, হি। আর আমাদের উইল হয়েছে উড হবে, আর ইট এসেছে, আমাদের ইটই থাকবে, উড হলে আমাদের বারবার চেঞ্জ হবে না। হি উড ইট লাইক দ্যাট, দিস থেকে আমাদের কি হবে, দ্যাট হবে। আমাদের দেখতে পাচ্ছেন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে এই বাক্যের কনভার্ট করে নিয়েছি। তারপরে আমরা দেখি 6তম সেন্টেন্সটি দেখি, আই সেড টু দ্য ম্যান, আমি মানুষটিকে বলিয়াছিলাম। আই সেড, তাহলে কি হবে, আই আস্কড, টু থাকবে না, দ্য ম্যান চলে আসবে। আই আস্কড দ্য ম্যান, আমাদের WH কোয়েশ্চন রয়েছে, আমাদের লিঙ্কার হিসাবে ইফ ওয়েদার আসবে না। বারবার আপনাদেরকে কথাগুলো বলি যাতে মনে থাকে, তাও আমরা কি করব, হু থেকে নিয়ে আসবো। আর এই সেন্টেন্সটি দেখতে পাচ্ছেন আর দিয়ে এসেছে, তাহলে আমরা প্রেজেন্টের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন, তাহলে সিম্পল প্রেজেন্ট, তাহলে আমরা পাস্টের মধ্যে নিয়ে নেব। তাহলে হু আর ইউ বলতে আই আস্কড দ্য ম্যান, তো হু আর ইউ, তো আমি বলবো দ্য ম্যান হচ্ছে কি হি, তাহলে কি হবে, আই আস্কড দ্য ম্যান হু হি ওয়াজ, হু হি ওয়াজ হবে, ওয়ার থেকে কি হবে, আর থেকে ওয়াজ হবে। তো আমাদের হু হি ওয়াজ, যদি আমি হু ওয়াজ হি বলে দেই, তাহলে কী হবে, আমাদের কোয়েশন মার্ক চলে আসবে, ফুল স্টপ বসবে না, কোয়েশন হয়ে যাবে। তো আমাদের কনভার্ট কী করেছি, আই আস্কড দ্য ম্যান হু হি ওয়াজ। দেখতে পাচ্ছেন এত ইজি। তারপরে নেক্সট এক্সাম্পলটি আমরা সলভ করি, হি সেড টু মি, হি সেড টু মি, আমি বলবো হি আস্কড মি, মি। তারপরে WH কোয়েশন চলে এসেছে, আমরা লিঙ্কার হিসাবে WH কোয়েশনকে ইউজ করব। আমরা এই জায়গায় ইফ ওয়েদার ইউজ করতে পারবো না। হি আস্কড মি হোয়াট আর ইউ ডুইং, আমাকে বলছে তুমি কি করিতেছো, আমাকে জিজ্ঞাসা করিয়াছিল তুমি কি করিতেছো। যখন আমি বলবো কি, আমাকে জিজ্ঞাসা করিয়াছিলেন, কি জিজ্ঞাসা করেছিলেন, আমি কি করিতেছিলাম, আগের কথা। তো আমি কি বলবো, আমি কি করিতেছিলাম, যেহেতু ইউ ইন্ডিকেট করছে মিকে, তো আমি বলবো আই। হোয়াট আই, এই জায়গায় আর আসবে না, আর আসলে আমাদের কোয়েশ্চন মার্ক চলে আসবে, আমাদের শেষে ফুল স্টপ আসতে হবে। হোয়াট আই ওয়াজ হবে, আইয়ের সাথে ওয়াজ যুক্ত হয়, হোয়াট আই ওয়াজ ডুইং, হোয়াট আই ওয়াজ ডুইং। এই হচ্ছে আমাদের কনভার্ট করে নিয়েছি। কারণ আপনারা কী করবেন, এই স্পেসিফিক কোয়েশন থেকে আরও কয়েকটি কোয়েশন আপনারা করবেন। আর আমাদের আজকে ইন্টারোগেটিভ অবধি পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে। আর কয়েকটি আপনাদেরকে আমি রুলস দেখিয়ে দিই, আপনাদের হয়তো এইগুলি টেন্সের পরিবর্তনে ডাউট আসতে পারে, তো আমি কয়েকটি রুলস আপনাদেরকে দিয়ে দিই, আপনারা কী করবেন, এই রুলসগুলো লেখে শিখবেন। ডাইরেক্টের মধ্যে যদি ডু অথবা ডাজ থাকে,
ইনডাইরেক্টে ডিড হবে, মনে রাখবেন। আমি অক্সিলারি ভার্বগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো আপনাদের আরও কিছু ক্লিয়ার হবে কনসেপ্ট। তারপরে এম ইজ আর যদি হয়, ইনডাইরেক্টে নেওয়ার পর আপনাদের কি হবে, ওয়াজ ওয়ার হবে। তারপর হ্যাভ যদি হয়, হ্যাভ হ্যাজ, তাহলে ইনডাইরেক্টে যাওয়ার পর কি হবে, ইনডাইরেক্টে যাওয়ার পর হ্যাড হয়ে যাবে। তারপরে হ্যাভ বিন যদি হয় বা হ্যাজ বিন, ইনডাইরেক্ট নেওয়ার পর হ্যাড বিন হয়ে যাবে। তারপর ডিড যদি ইনডাইরেক্টের মধ্যে হয়, ডিড দিয়ে হয়, তাহলে ইনডাইরেক্টের মধ্যে যাওয়ার পর হ্যাড হবে। তারপরে ওয়াজ ওয়ার যদি ডাইরেক্টের মধ্যে হয়, হ্যাড বিন হবে। আর তারপর হচ্ছে উইল অথবা শ্যাল যদি হয়, তাহলে কি হবে, শুড হবে ইনডাইরেক্টের মধ্যে। আরেকটি লিখে দিই, মাস্ট যদি হয় তাহলে হ্যাড টু হবে। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। এগুলি মনে রাখবেন, অক্সিলারি ভার্বের চেঞ্জিং, যে এগুলো টেন্সের চেঞ্জিংয়ের মধ্যে ইনক্লুড হয়ে গিয়েছে, কিন্তু আপনাদের হয়তো অনেকের এই অক্সিলারি ভার্বের অথবা হেল্পিং ভার্বগুলির চেঞ্জিংয়ের মধ্যে ডাউট আসতে পারে, যেমন আমি এই জায়গায় চেঞ্জ করেছি সব এক্সাম্পলের মধ্যে। তো এই জন্য আপনাদেরকে আলাদা করে লিখে নিলাম, আপনারা এগুলি নোটস তৈরি করে নেবেন, স্কিপ করে ভিডিও দেখে নেবেন। তো আশা করি আজকে আমাদের ন্যারেশন আরম্ভ হয়ে ন্যারেশনের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে, ফান্ডামেন্টাল কনসেপ্ট, এলিমেন্টারি কনসেপ্ট ক্লিয়ার করে, তারপরে আমরা ন্যারেশন অ্যাসার্টিভ সেন্টেন্সের কমপ্লিট করে নিয়েছি বিলকুল বুঝে শুনে। ন্যারেশনের মধ্যে 4 ধরনের চেঞ্জিং হতে পারে বাক্যে, ডাইরেক্টে, ইনডাইরেক্টের মধ্যে। আমাদের প্রথমত আমরা দেখেছি যে আমাদের কি প্রোনাউনের পরিবর্তন হবে, টেন্সের পরিবর্তন হবে, টাইমের পরিবর্তন হবে, প্লেসের পরিবর্তন হবে। এবং আমরা দুইটি জায়গার মধ্যে দেখেছি যে কি হবে, টেন্সের প্রভাব ফেলবে না, টেন্সের পরিবর্তন হবে না, তার নোটস লিখে দিয়েছি, এক্সাম্পল করেছি, দেখেছি। তারপরে আমরা ইন্টারোগেটিভ দেখেছি, অর্থাৎ আজকে আমাদের প্রায় অর্ধেকের বেশি ন্যারেশন কমপ্লিট হয়ে গিয়েছে। যেহেতু আমাদের ক্লাস অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই আমরা অন্য ক্লাসে যেতে হবে, প্র্যাকটিক্যাল ক্লাসে স্টুডেন্টরা ওয়েট করছেন, তাই আর ক্লাস লং না করে আজকের জন্য এতটুকু ক্লাস স্টপ করে নিচ্ছি। নেক্সট পার্ট 2 করে আরেকটি ক্লাস নিয়ে আসবো, যে ক্লাসের মধ্যে ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি ন্যারেশন নিয়ে আলোচনা করব। আর বিলকুল এইভাবে আমরা বুঝে শুনে কনসেপ্টুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে ক্লিয়ার করব। তো আপনারা যারা ওয়াচ করছেন সবাইকে বলবো ভিডিওটিকে লাইক করার জন্য, কমেন্ট করবেন, এবং আপনাদের সোশ্যাল মিডিয়া গ্রুপস রয়েছে, আপনাদের ফ্রেন্ড সার্কেল রয়েছেন, অনেকে কম্পিটিটিভ এক্সামের মধ্যে তৈরি নিচ্ছেন, আপনাদের রিলেটিভসের মধ্যে থেকে আপনারা শেয়ার করতে পারেন, রিকমেন্ড করতে পারেন। যদি আপনাদের ক্লাসগুলো ভালো লাগে, বুঝে আসে, তো আপনারা কি করতে পারেন, ওনাদেরকে রিকমেন্ড করতে পারেন। অনেক রয়েছেন এইভাবে কোনো প্ল্যাটফর্ম পাচ্ছেন না কম্পিটিটিভ এক্সামের জন্য, তো আপনারা ওনাদেরকে হেল্প করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।